আচ্ছা আচ্ছা। তো আসিফ আ- আ- মহিউদ্দিন আ- ভাইয়ের কাছে। অমিত ভাই, আমার আমার একটা প্রশ্ন ছিল যে উনি ওনার এই শিওর যে প্লিজ। মাত্র আমি শুনতে শুরু করলাম যে উনি বললেন যে যৌক্তিক একেশ্বরবাদী। এই এই জিনিসটা কি আমাদেরকে একটু এক্সপ্লেন করবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে কি, আমি মানে এই যে মহাবিশ্ব চলছে, একটা সুপ্রিম বিং তো মানে থাকা উচিত নর্মালি, যদিও হেভেন এন্ড হেল, আহ, আফটার লাইফ, এগুলো সব কিন্তু কাল্পনিক কিন্তু মিথ্যা কিন্তু ধোঁকা। কিন্তু 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 এক সেকেন্ড কিন্তু হ্যাঁ বলুন। কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না, সেই জিনিসটা কি, কোন জিনিসটা আছে কোন জিনিসটা নাই, সেটার সপক্ষে কোনো প্রমাণ হতে পারে? মনে করেন আমার কিন্তু 5,000 কোটি টাকা থাকা উচিত, কারণ আমার খরচ আছে, আমার বাসায় অনেক খরচ আছে ভাই। আমার বাচ্চাটা অনেক কিছু চায়, অনেক খেলনা টেলনা চায়, আমার বউ অনেক ভালো একটা মানে মানে বাড়ি চায়, একটা ফেরারি গাড়ি চায়। আমার 5,000 কোটি টাকা থাকাটা খুবই উচিত। কিন্তু তার মানে কি এটা আমরা বুঝতে পারি যে এটা আমার 5,000 কোটি টাকা আছে, মানে থাকা উচিত? ধরেন আমার হচ্ছে গিয়ে আহ, অনেক কিছুই হওয়া উচিত ছিল। আমার বিল গেটস এর ছেলে হয়ে জন্মানো উচিত ছিল, বা আমি আমেরিকান প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয় যে আমার এটা হওয়া উচিত। কিন্তু এই উচিত হওয়ার জিনিসটা কি, কোন জিনিস থাক আছে, সেইটা, সেটার কোনো প্রমাণ হতে পারে কিনা? হ্যাঁ, সেটা প্রমাণ হতে পারে না, কিন্তু কথা হলো সুপ্রিম বিং, আই মিন, আমি বিশ্বাস করি না, না থাকার নাও থাকতে পারে, কিন্তু বললাম তো, এই যে ভাই ভাই এত ভাই 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 ভাই, সূক্ষ্মভাবে। এক সেকেন্ড ভাই। আপনি বিশ্বাস করেন সেটা নিয়ে আমার ভাই কোনো আপত্তি নেই, আপনি যে কোনো কিছু বিশ্বাস করতে পারেন। সেটা নিয়ে আমার কোনো টেনশনও নেই, আমার কোনো চিন্তাও নেই, আমি আপনাকে সেটা নিয়ে একদমই জিজ্ঞেস করছি না। আপনি যেহেতু বললেন যৌক্তিক একেশ্বরবাদী, এই যে যৌক্তিক শব্দটা যেহেতু যুক্ত করেছেন, আমি এই জন্য আপনার বিশ্বাস না, আপনার যুক্তিটা জানতে চাচ্ছি। আহ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, যে এটা তো একটা ক্রিয়েটর থাকা, থাকা সম্ভব, অসম্ভব কিছু নয়। তো এই জন্য আমি বিশ্বাস করি, যেটা না নাও হতে থাকা, পারে, আমি না থাকাও তো অ্যাগনস্টিকও সম্ভব, বলতে না পারি। থাকাও তো সম্ভব, না থাকাও তো সম্ভব, আবার 5টা হ্যাঁ, তাও ক্রিয়েটর থাকাও সম্ভব, সম্ভব, তাও সম্ভব। বা 15টা বা আবার 36টা বা প্যান্থিজম, 300, প্যান্থিজম। 354টা। হ্যাঁ হ্যাঁ, মানে সবকিছুই হওয়া সম্ভব। যদি আপনি সম্ভবের কথা বলেন তাহলে তো যে কোনো কিছুই হওয়া সম্ভব। আবার ওইটা যে একটা সত্তা, সেটা নাও হওয়া সম্ভব। হ্যাঁ, মানে তাও আপনি হতে পারে। আপনি আপনি বলছেন যৌক্তিক একেশ্বরবাদী, তার মানে এটা হচ্ছে একটা ক্লেইম যে আপনি যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে একেশ্বর, একটা ঈশ্বর আছে সেই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমি ভাই পরব্রহ্ম সেই বা যুক্তিটা সুপ্রিম বিং। জানতে চাচ্ছিলাম। আহ oh my God। আমি আমার যুক্তি হচ্ছে, প্রকৃতিতে তো তৈরি হয়েছে সূক্ষ্মভাবে, মানুষ তৈরি হয়েছে, বা যদিও মানে তৈরি এ- এ- হয়নি, এ- এ- এভলিউশনের ফলে এ- হয়েছে। তৈরি কিন্তু হওয়া মানে তৈরি হওয়া মানে আহ তৈরি মানে তো, এই যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, ডেইস্টিক এভলিউশনিজম নামে একটা কনসেপ্ট আছে, আপনি দেখতে পারেন। একটু ডেইস্টিক ভাই, এভলিউশন। তৈরি হওয়া মানে জিনিসটা আমাদেরকে একটু বুঝা বলেন, যে তৈরি হয় কিভাবে আর সৃষ্টি হয় কিভাবে? তৈরি শব্দটার মানে কি আর সৃষ্টি শব্দটার মানে কি, আমাদেরকে একটু বুঝায় দেন ভাই। এখন এই যে বিগ ব্যাং এর পরে যে ইউনিভার্স তৈরি হলো, তারপর আস্তে আস্তে একুশে জীব উদ্ভাবন হলো পৃথিবীতে, হ্যাবিটেবল একটা প্ল্যানেট তৈরি হলো। তারপর এখান থেকে হিউম্যান বিং, মানে হিউম্যান বিং আস্তে আস্তে এভলিউশনের মাধ্যমে আসলো। এটাতে একটা ডেইস্টিক একটা প্রভাব কি থাকতে পারে না? একটা সুপ্রিম বিং কি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে না না? না, বা থাকতে থাকতে হয়তো পারে ভাই, থাকতে হতে পারে, নাও থাকতে পারে। আপনি একটা, এখন এখন যেটা বলছেন সেটা হচ্ছে থাকতে পারে। কিন্তু একটু আগে আপনি বলেছেন আপনি যৌক্তিক একেশ্বরবাদী, এটা হচ্ছে একটা ক্লেম, যেটা হচ্ছে যুক্তি দিয়ে আপনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন অলরেডি। এখন কিন্তু আর আপনি সেই যে থাকতে পারে কি থাকতে পারে না সেটার ভিতরে কিন্তু এখন আর আপনি নাই। আপনি চলে গেছেন একটা ক্লেইমের ভিতরে, যেটা হচ্ছে যৌক্তিক ভাবে আপনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এক ঈশ্বর আছে, আপনার একটা ঈশ্বর আছে, সেই ঈশ্বরটা সৃষ্টি করেছে। এখন আপনি কেন বলছেন যে সেটা থাকতে পারে? সেটা তো সেই সেই স্ট্যান্ডে তো আপনি এখন আর মানে দাঁড়িয়ে নাই, আপনি তো একটা ক্লেইমে চলে গেছেন, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমি অ্যাগনস্টিকই বলা যায়, সংশয়বাদী। আচ্ছা তাহলে তবে আমি তাহলে 100% শিওর, ইসলাম মিথ্যা। ইসলাম যে একটা ধোঁকা, তা- একটা মেসোপটেমিয়ান মিথোলজি থেকে চুরি, আব্রাহামিক রিলিজিয়ন, যার মূল লক্ষ্য ছিল আরব সাম্রাজ্যবাদ, এটা আমি শিওর। তাহলে আপনাকে আমি একটু জিজ্ঞাসা করছি যে তাহলে মানে যৌক্তিক একেশ্বরবাদ সেই জিনিসটা যদি আপনি একটু এক্সপ্লেন করতেন আমাদেরকে, তাহলে আমি একটু যাচাই করে দেখতাম এটা কি। এটা তো এই যে ডেইজম, এই ডেইজমের বাংলা হ্যাঁ শব্দ হ্যাঁ, যদি এটা আমি যোগ। জানি, আমি জানি ভাই, জানি, কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, শুনলে আমি একটু কথা বলতে পারতাম। আমি এটা ওই ডেইজম নিয়ে রিসার্চ করেই মানে মনে নিজেকে ভেবেছি যে আমি একজন ডেইস্ট। কিন্তু এটা মনে, এখন আপনি আমার প্রশ্ন করে অ্যাগনস্টিক বানিয়ে দিচ্ছেন। আমি আবার প্যান্থিজমেরও একটু বিশ্বাসী, গায়া প্রিন্সিপাল সোশ্যাল ডারউইনিজমেরও বিশ্বাসী। ওয়াও, আপনি সোশ্যাল ডারউইনিজমে বিশ্বাসী? হ্যাঁ, আমি ওয়াও। ন্যাশনাল সোশ্যালিজম, যে কিছু মনে করবেন, আপনি তো জার্মানিতে থাকেন, জানেন। ন্যাশনাল ওয়াও সোশ্যালিজমও আমার এরকম, অনেকাংশে ভালো লাগে। ওয়াও আপনি তো, এটা তো ভয়ঙ্কর ব্যাপার ভাই। অমিত ভাই, আপনি কি শুনলেন? সোশ্যাল ডারউইনিজম মিথ্যা কিসের? এই যে ইসলামিক সিভিলাইজেশন, কোনো জ্ঞান বিজ্ঞানের কোনো অ্যাচিভমেন্ট নেই, ছাড় পোকার মতো ইউরোপকে ধ্বংস করছে। আজকেও একটা টেরর অ্যাটাক হয়েছে।
এদেরকে কেন অমিত ভাই, আমরা আপনি কি আমরা শুনছেন? ব্রাশ ফায়ার অমিত করে ভাই, এদেরকে ঠিক করা যাবে না? কেন মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার, যে আপকামিং মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার, এদের ভূখণ্ডকে কেন কলোনাইজেশন করা যাবে না? কেন এদের ভূখণ্ডের যে রিসোর্সকে এক্সট্রাক্ট করে স্পেস কলোনাইজেশন করে আমাদের হিউম্যান রেসকে দূর দূরান্তে নিয়ে যাওয়া যাবে না? একটা অর্গানিজম, উই আর অ্যান অর্গানিজম, আচ্ছা আওয়ার আচ্ছা, সোল অমিত গোল ভাই শুড কই বি টু গেলেন? এক্সপ্যান্ড। আচ্ছা ভাই, এক সেকেন্ড, অমিত ভাই কই গেলেন? অমিত ভাই কি আছেন? হ্যাঁ, আছি, চলে এসেছি। আমি একটুখানি অমিত ভাই, জল খেতে গেছিলাম, সরি। অমিত ভাই, আপনি একটা জিনিস মিস করেছেন। উনি মানে সোশ্যাল ডারউইনিজমের সমর্থক। সে কি? যা, এই কনসেপ্টটাই তো একটা মানে খুব একটা মানে মিসকনসেপশন। কিন্তু সত্য, প্রকৃতির সত্য, সার্ভাইভাল অফ ফিটেস্ট। যার হাতে যত না, উন্নত এটা তলোয়ার সত্যি না। থাকবে, মিলিটারি ক্যাপাবিলিটি থাকবে, বা নেচারে না, যে শক্তিশালী থাকবে, তার কাছে পৃথিবী থাকবে। এই কথাটা সত্যি নয়। এটা ইভলিউশন কিন্তু এই কথাটা বলে না। যেটা যেটা মানব ডারউইন। ইতিহাস তো বলে, মানব ইতিহাস দেখুন। আচ্ছা, তাহলে হোমো সাপিয়েন্স কেন হোমো নিয়ান্ডারথালিনিসিস দিয়ে বিলীন করে দিল? কারণ কম্ব্যাট ক্যাপাবিলিটি তাদের সুপিরিয়র ছিল, তাদের মেন্টাল ক্যাপাবিলিটি সুপিরিয়র ছিল। যে তাদেরকে যে এলিমিনেট এই করেছে সেম রিজন আমি সেটা। জেনেটিক মডিফিকেশন এবং ট্রান্সহিউম্যানিজম সাপোর্ট করি, কারণ আমার আচ্ছা, শারীরিকভাবে নানা একটা সমস্যা আছে। হ্যাঁ বলুন। একটা কথা, হ্যাঁ, যে এই যে ব্যাপারটা যে বললেন যে কম্পিটিশন যেগুলো ছিল সেগুলো পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। তার মানে এটা নয় যে সবাইকেই যে হত্যা করেছে তা নয়, আমাদের মধ্যেও কিন্তু নিয়ান্ডারথাল জিন কিছু হ্যাঁ জানি, ইউরোপে আছে হ্যাঁ, ওই রেড হেড। নিয়ান্ডারথাল জিন, হ্যাঁ, সেগুলো আছে। তার মানে তারা হয়তো মানে অ্যামালগামেটও হয়েছিল, যে তারা যে সবসময় যে অপনীতই হয়েছিল সেরকম কিন্তু নয়। আচ্ছা, এইবারে এখানে একটা ডারউইনিজম নিয়ে একটা ডারউইনের যে মতবাদ, যে বা ধরুন যে ডারউইনের যে বিবর্তন তত্ত্ব, তো এখানে কিন্তু ডারউইন এই কথাটা বলেননি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা পরে এসেছে। উনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে ডিসেন্ট উইথ মডিফিকেশন। তো ব্যাপারটা যখনই আপনি ইভলিউশনের দিকে যদি তাকান, হার্বার্ট ইভলিউশন স্পেন্সার প্রসেস, সর্বপ্রথম বলেছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ডারউইনের যে মতবাদটা, তো সেইখানে যদি সেটার দিকে যদি তাকান, বিবর্তনের দিকে যদি তাকান, সাইন্টিফিক্যালি যদি এটার দিকে তাকান, তাহলে দেখবেন যে কোনো প্রাণী সে একা একা বাঁচতে পারে না। এই যে একটা যে হ্যাঁ কোনো হ্যাঁ, একটা এটা তো প্রাণীতে। বলছি তো, এই যে হিটলার, এজন্যই তো হিটলার যেটা করতে চেয়েছিল, সরি, আমি জানি জার্মানিতে আছে মহিউদ্দিন ভাই, তাকে হিটলারকে তার পছন্দ হবে না। সে যেটা করতে চেয়েছিল, সে যে ইউক্রেন, বেলারুশ এবং ওই লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্টোনিয়া, এখানকার মানুষদেরকে ওয়ান চাইল্ড পলিসি করে দিবে, যাতে করে এই সব মানুষকে, এদেরকে ফ্যাক্টরিতে কাজে লাগানো যায়, এদের অধিকার থাকবে, এরা বেঁচে থাকবে, খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা দেওয়া হবে, কিন্তু এদেরকে সাধারণত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মিলিটারাইজেশনের জন্য ব্যবহার করা হবে, যাতে করে তার ওই ওই যে গ্রেটার জার্মানিক রাইখ, যেটা একদম পুরো হ্যাঁ, হার্টল্যান্ড যেটাকে বলে, এই হ্যাঁ, পুরো আজ রাশিয়া দখল দিকে করে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করা যায় ফর দ্য হিটলার নেক্সট যেটা 1000 একটা ইয়ার। হিটলার যেটা ভাবতেন যে তিনি একটা সুপিরিয়র একটা রেস থেকে বিলং করেন, এবং ইয়েস যে ইয়েস, বাকি যে এরিয়ান হেরান রেসগুলো ফক্স। আছে, হ্যাঁ, সেই বাকি রেসগুলোর সেখানে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এবং সেগুলোকে এলিমিনেট বেঁচে করা থাকার অধিকার করা নেই না, যাবে। তারা নিচে থাকবে, তার থেকে এটা তো বাস্তবে প্রমাণিত। আপনি দেখুন শ্বেতাঙ্গ যে জাতি 500 বছর কত জ্ঞান অর্জন করেছে, আর আমরা? আপনাদের মধ্যেও বেশি জ্ঞান ছিল। আপনি এটা ভাবছেন কেন যে জ্ঞান ছিল না? যে জিরোর যে আবিষ্কার সেটা তো তো ভারত থাকলে তো থেকেই আজকে হয়েছিল। তারাই তারাই আজকে সারা বিশ্ব রাজত্ব পারেনি তো, কম্ব্যাটে পারেনি, শারীরিক ভাবেও কিন্তু শ্বেতাঙ্গরা উন্নত, এই শ্বেতাঙ্গের আইকিউ উন্নত। না, সেটা কিন্তু অবশ্যই নয়। সেটা যদি আপনি দেখেন যে অ্যাভারেজ ইন্টেলিজেন্স, সেটা কিন্তু এই সাবকন্টিনেন্টের মধ্যে বেশ কিছু বেশি। হ্যাঁ, সেটা যদি ওই আপনি যে ব্রাহ্মণদের মধ্যে আমেরিকা। বেশি, কারণ তারা হচ্ছে আরিয়ান জিন আছে তাই। না, সেটা কিন্তু নয়। সেটা তার কারণটা হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাস, যে এই যে গাঙ্গেয় বদ্বীপ উপত্যকায় যে হ্যাঁ ঠিক যেখানে বলছেন। ধান যেখানে বেশি উৎপন্ন হয়, সেখান থেকে শুরু করে জাপানের দিকে আইকিউটা, অ্যাভারেজ ইন্টেলিজেন্সটা সেটা বেশি। তার কারণ সেখানে ছোটবেলা থেকেই। জাপানিজরা তো অনারারি আরিয়ান ছিল, এজন্যই। আচ্ছা, সেটা আচ্ছা, সেটা কিন্তু আরিয়ান্স বলেই যে এটা হয়েছে সেটা কিন্তু নয়। তার কারণ তাদের যে খাদ্যাভ্যাস, তারা অনেক বেশি কার্বোহাইড্রেট কনজিউম করে, তার জন্য তাদের যে ব্রেনে যে ডেভেলপমেন্টের জন্য যে ফ্যাটটা থাকে, সেই ফ্যাটটা অনেকটা বেশি সঞ্চিত হয়, এবং সেই কারণে তাদের অ্যাভারেজ আইকিউটা বেশি। আই তা সি। এর মধ্যে রেসের কিন্তু কোনো রকম মানে কোনো ইয়ে নেই। এবং তাহলে যদি এটাও ভাবেন, অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনস যে, এরা তো, এদের তো ব্রেইন নেই, এরা মানে আইকিউ একদম কম, এদের স্কাল, এরা কিন্তু অন্য একটা স্পিসিস বলা যায়। এই যে আন্ডামান নিকোবরের যারা আছে, এদের কিন্তু ফিচার, যে বডি ফিচার, এটাও আচ্ছা, কিন্তু অন্যরকম। আচ্ছা, হিউম্যানদের ক্ষেত্রে হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। সেন্টিনেলস এর কথা যে বলছেন, এরা মনে করা হয় যে প্রস্তর যুগে হয়তো এরা মূল যে ধারা, যে মানুষের যে ধারা, তাদের থেকে সে আলাদা হয়ে গেছিল, এবং তাদের মধ্যে আর কোনো রকম ডেভেলপমেন্ট তারপর থেকে, সেই প্রস্তর যুগ থেকে তারপর থেকে তাদের মধ্যে আর হয়নি। কিন্তু তাদের ক্ষেত্রে দেখবেন তাদের শক্তি কিন্তু অনেক বেশি, তারা কিন্তু ওয়াইল্ডের মধ্যে টিকে থাকতে পারে। হ্যাঁ, আপনাকে কিন্তু যদি ছেড়ে দেওয়া হয় অ্যামাজন জঙ্গলে, সেখানে দ্যাট কিন্তু আই এম টিকে থাকতে অ্যাওয়্যার, পারবেন না আপনি। আই হুম। লাইক দিস। কিন্তু তারা কিন্তু টিকে থাকতে পারে, তারা কিন্তু টিকে আছেও। ধরুন আজ থেকে তো প্রায় ষাট তাদের হাজার মতো করে 70,000 বছর জেনেটিক্যালি তারা টিকে আছে। মডিফাইড একটা হিউম্যান রেস যদি তৈরি করা যেত, যারা সব জায়গায় টিকে থাকতে পারবে, যারা স্পেসেও ঠিক মতো বেঁচে থাকতে পারবে, তাহলেই কিন্তু হয়। এই যে এবারে জেনেটিক ব্যাপারটা হচ্ছে মডিফিকেশন যে, কিন্তু। হ্যাঁ এবারে বলুন। জেনেটিক মডিফিকেশন সেটাই বললাম যে জেনেটিক মডিফিকেশন যেটা, সেই জেনেটিক মডিফিকেশনটা সেইটা যে একটা ফিজিক্সের রুলকে যে ভায়োলেট করে, সেটা কিন্তু নয়। অবশ্যই সেটা কিন্তু নয়। তার মানে আপনি যে ভাবছেন যে তাদেরকে একটা একটা সুপিরিয়র একটা হিউম্যান বিং যা খুশি তৈরি করে দেবো, হ্যাঁ, সেটা স্পেসেও আই এম বেঁচে অ্যাওয়ার থাকতে যে যা পারবে, খুশি সেটা তাই নয়। করা যাবে না, নেচারের নিয়ম মানতে হবে। ফিজিক্সের লটা অবশ্যই ফলো করতে ইয়েস হবে। আই অলসো।
হ্যাঁ, নিশ্চয়ই। এবার যে সোশ্যাল ডারউইনিজমের কথাটা বললেন, মানুষ এই কথাটা নিশ্চয়ই স্বীকার করবেন যে মানুষ একটা জিন এবং একটা নেচারের মিয়ার একটা হাতের পুতুল নয়। মানুষের মধ্যে একটা বাট সাম মানুষের রেসেস এন্ড সিভিলাইজেশনস এন্ড কালচারস আর ইনহেরেন্টলি বেটার দেন আদার্স। যেমন দেখুন ইসলামিক সিভিলাইজেশন, হ্যাঁ ইসলামিক সিভিলাইজেশনের জ্ঞানে বিজ্ঞান উন্নত আছে, কিন্তু ইসলামিক সিভিলাইজেশনের যে কালচার, অর্থাৎ এই যে মানে এই যে কাল্পনিক যে ধোঁকা, এই মেসোপটেমিয়ান সিভিলাইজেশন থেকে চুরি করে ইসলাম বানিয়েছে, রাক্ষস একটা মতবাদ, ডেমনিক ডেথ কাল্ট ইসলাম। এটা কিন্তু আহ মানে কাল্পনিক, কোনো উন্নয়ন হচ্ছে না, পৃথিবীকে ধ্বংস করছে। এদেরকে কি সবাই মিলে একসাথে ব্রাশ ফায়ার করে মানে এদেরকে ঠিক করা জানা আছে? হয় তোমরা আমাদের কথা আসবে সত্যের কথা। ওই জাপানিজদের যেটা করানো হয়েছিল, জাপানিজরা কিন্তু বিশ্বাস করতো যে ওরা ঈশ্বর থেকে এসেছে, মানে ওদের এম্পারার ছিল ঈশ্বর। ওরা কিন্তু সুইসাইড বম্বিং, কামিকাজি অ্যাটাক ওরাই করতো। তো ওদের কাছে নিউক্লিয়ার বোমা দিয়ে আমেরিকা বুঝিয়ে দিয়েছে যে তোমরা ইনফিরিয়ার, তখন কিন্তু ওরা চুপ চুপ করে অন্যের কালচার গ্রহণ করে নিয়েছে। তো মানে ইসলামিক সিভিলাইজেশন কি কি এটা ধরনের করা ছাড়া? উৎকট কথাবার্তা ভাই আপনি বলছেন? আপনি কি ধরনের উৎকট কথাবার্তা বলছেন? আপনি আপনি কি নিজের কথা নিজে শুনতেছেন? ইয়েস ইয়েস, আপনি যে শুনছি। কি পরিমাণে, আমার মনে হচ্ছে না শুনছেন। তা আপনি যদি শুনতেন তাহলে আপনি লজ্জিত হতেন যে আপনি কিভাবে এই কথাগুলো উচ্চারণ করছেন। কেন? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি যে এই যে যে কোনো একজন একজন সুইসাইড বোম্বারের কথাই নিয়ে নিন, ঠিক আছে? এই যে মুসলিমদের এদেরকে আচ্ছা, আপনি কি এটা জিহাদি। কি হ্যাঁ, জিহাদি এদের কথাই নিয়ে নিন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে 9/11-এ বা ধরুন হচ্ছে 26/11-এ ইন্ডিয়াতে যে সমস্ত অ্যাটাক গুলো হলো, হ্যাঁ, তারা মুম্বাই কিন্তু অ্যাটাক। মুম্বাই যে অ্যাটাকটা হলো, সেই মুম্বাই অ্যাটাকে যারা ছিলেন, যারা জড়িত ছিলেন, এরকম নয় যে তারা আরবের ওইখান থেকেই তারা উঠে এসেছেন, বা তাদের সেইখান থেকেই তাদের পরিবার যে সেখানে ছিল, বা তারা যে তাদের তারা যে ইন্ডক্ট্রিনেট করা হয়েছে এই আরব্য আইডিওলজিতে। এদেরকে সালাফি ওয়াহাবিরা টাকা দিয়েছে, ট্রেনিং দিয়েছে। যে আসিফ মহিউদ্দিন ভাইকেও যারা অ্যাটাক করেছিল তারাও এই একই গ্রুপ। তাদের ভিডিও আমি দেখি তো, জিহাদি ভিডিও, আল কায়দার ভিডিও, দেখলেই সেটাই বোঝা যায় বলছি, এরা হচ্ছে ব্রেন ওয়াশ করে সেটাই মানে। বলছি, ব্রেন ওয়াশ করে। হ্যাঁ, তার মানে দেখুন, এই ব্রেন ওয়াশটা যে কেউ হতে পারে, সেটা একটা বাঙালিও হতে পারে, সেটা একটা বিহারিও হতে পারে, সেটা একটা আমেরিকানও হতে পারে, ওই তো এই পাকিস্তানি হতে পারে, আইডিওলজিকে কি এক টানে সমূলে উৎপাদন জার্মান। করা যায় না, না না আক্রমণ করে না যেখানে না হার্টল্যান্ডে? ও দাঁড়ান, মাই কথাটা গড। শুনে নিন, কথাটা শুনে নিন, ঠিক আছে? তার মানে দেখুন, এই যে কথাটা বলতে চাইছি যে এইটার উপরে কিন্তু প্রথমত হচ্ছে রেস বা এই ধরনের কোনো কিছুর উপরে সেটা নির্ভর দ্যাট আই করে নো, না। দ্বিতীয়ত, সেটা আমি হ্যাঁ, জানি। দ্বিতীয়ত দ্বিতীয়ত একটা ব্যাপার, দেখুন একটা মানুষ, সে একজন জিহাদি ধরুন, সে একটা আইডিওলজির জন্য সে নিজেকে সে প্রাণ সে ইয়ে করতে চায়, ঠিক আছে? সে নিজেকে প্রাণ দিতে চাইছে একটা আইডিওলজিতে বিশ্বাস করে। কি বিশ্বাস করে? যে সেই হয়তো সে কি আইডিওলজি, জান্নাতে সেটা খুবই ঢুকবো। খারাপ আইডিওলজি, হ্যাঁ, সেটার পরে আমি যাচ্ছি। কিন্তু সে একটা আইডিওলজিতে বিশ্বাস করে, সে একটা নিজের প্রাণ দিতে চাইছে। তার থেকে যদি একে সমূলে উৎপাটন না করে একটা তাকে যদি আপনি ভালো করে বুঝিয়ে তাকে যদি বোঝাতে পারেন যে না, এই ব্যাপারটা দ্য সঠিক বেস্ট নয়, ওয়ে টু ডিল উইথ ইভিল ইজ টু কিল ইট, দে উইল নেভার বি ফিক্সড। তাদেরকে না আপনি না, বুলেট আপনি দিয়ে একটু বোঝাতে একটু পারেন। শুনেন, একটু শুনেন ভাই, একটু শুনেন ভাই। হ্যাঁ, বলুন। কথাটা একটু শুনে নেন। একটা ছেলে, যে বাচ্চা ছেলেটা বাংলাদেশের একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, এবং যে হচ্ছে বাবা মায়ের ধরেন 10 নম্বর সন্তান, যাকে বাবা মা সেই পরিমাণে টেক কেয়ার করতে পারে নাই, কারণ এতগুলা বাচ্চা কাচ্চা জন্মেছে। সেই বাচ্চাটাকে যখন মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে তার বাবা মা, কারণ তো হচ্ছে মাদ্রাসাগুলোকে মাদ্রাসাতে সে, বন্ধ করতে হবে, একটু ওখানে কথাটা মিলিটারি শুনে অ্যাকশন নেন, চালিয়ে। কথাটা তো শুনে নেন। আপনি সরি কথাটা সরি। একটু এত শুনে উত্তেজিত নিন, হচ্ছেন কেন? প্লিজ। যেই বাচ্চাটা হচ্ছে সেই বাবা মার কারণে সে মাদ্রাসাতে গেছে, কারণ মাদ্রাসাতে তাকে থাকতে দেওয়া হচ্ছে, কাপড় চোপড় দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, বইপত্র দেওয়া হচ্ছে। বাবা মা ভেবেছে যে এই তো আমার টেনশন কমে গেল, খরচ কমে গেল, এর পেছনে আর আমার খরচ করতে হবে না। সেই যে মাদ্রাসাতে যে ছেলেটা ঢুকলো, সেই মাদ্রাসাতে 10 বছর পড়ালেখা করে সে সেই 10 বছরে শিখলো হচ্ছে জঙ্গি জিহাদি সব মতাদর্শ সে ঢুকলো তার ভেতরে, এবং তাকে মাদ্রাসার শিক্ষকটা বলাৎকারও করলো। সে ধর্ষণের শিকার হলো, ধর্ষণের শিকার হয়েও সে যেহেতু তার শিক্ষক তাকে বলেছে, তার বাবা মা তাকে শিখিয়ে দিয়েছে যে শিক্ষক যেটা বলবে সেটাই সত্য, কোরআন হাদিসে যা লেখা আছে সেটাই সত্য, সেটাই মানতে হবে। এবং তার শিক্ষক তাকে বলল যে তোমার এখন জিহাদ করতে হবে বাবা, তুমি এখন জিহাদ করতে যাও। সে তারপরে গেল সিরিয়াতে গিয়ে সে পেটে একটা বোম বেঁধে, যেহেতু তার ডেভেলপমেন্টটাই হয়েছে এরকম একটা পরিবেশে, এবং সে কখনো অন্য কোনো কিছু জানতেই পারে নাই, অন্য কোনো কিছু তার কাছে সামনেই আসে নাই। এবং সে যে তার ভেতরে যে যাচাই করে দেখা, তার ভেতরে যে আপনি যে সুযোগটা পেয়েছেন, আপনি নিশ্চয়ই এমন কিছু বই হাতে পেয়েছেন যে বইগুলা পড়ে আপনার ভেতরে একটা পরিবর্তন এসছে। আমি নিশ্চিত যে আপনি আপনার স্কুলে বা আপনি আপনার ফ্যামিলি থেকে বা আপনি আপনার পরিবেশ থেকে, বন্ধু বান্ধব থেকে, কোনো একজন শিক্ষকের কাছ থেকে এমন কিছু শিক্ষা পেয়েছেন, এমন কিছু বই পড়েছেন যেটার কারণে আপনার মন মানসিকতার কিছু পরিবর্তন এসছে। এবং এই পরিবর্তনগুলো আমার মধ্যেও এসছে, আমিও কিছু বই পেয়েছিলাম। অমিত ভাইকেও আমি জিজ্ঞাসা করতে পারি, তার ভেতরেও একইভাবে নিশ্চয়ই কোনো না কোনো বই পড়ে বা কোনো না কোনো শিক্ষক বা কোনো না কোনো বক্তা, কোনো না কোনো বিজ্ঞানীর আহ, ক- কথা পড়ে তার ভেতরে যে পরিবর্তনটা এসেছে, সেই সুযোগটা হয়তো সেই ছেলেটার কাছে ছিল না। সেই ছেলেটা এখন পেটে বোমা নিয়ে সে এখন একটা প্লেনের উপরে ঝাঁপিয়ে পড়ছে, বা একটা মানে পার্কে হয়তো সে অনেকগুলা মানুষের সামনে সে গিয়ে
পেটের বোমটা ছেড়ে দিচ্ছে, অন করে দিচ্ছে। এখন আপনি বলছেন যে এদেরকে সবাইকে মেরে ফেলতে, মানে আপনি কি বুঝতে পারছেন না ভাই যে এটা মানে আপনি কি সিরিয়াসলি মনে করেন যে আপনি মেরে টেরে, মানে তাহলে তো আপনার সাথে আর ওই যে যে জঙ্গি জিহাদি আহ, যে বাগদাদি বা ধরেন ওসামা বিন লাদেন, তার সাথে পার্থক্য কোথায়? সেও যে ঠিক একই যে পদ্ধতি অ্যাপ্লাই করছে, আপনিও তো ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করছেন। তাহলে আপনি তো বাজ বিচার করছেন না। আপনার ভেতরে যদি এই বাজ বিচার করাটা, মানে ভালো মন্দ এই বিচার করাটার ক্ষমতাই যদি আপনার না থাকে, আপনি যদি ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করেন, তারা যে পদ্ধতি অ্যাপ্লাই করছে আপনিও যদি তাদের সাথে একই পদ্ধতি অ্যাপ্লাই করেন, তাহলে এই বিষয়ে নিটশের একটা কথা আছে, নিটশের একটা চমৎকার কথা আছে। তুমি যখন কি জানো, তুমি যখন ডেভিলের সাথে যখন তুমি ফাইট করবে, তখন সবসময় মনে রাখবে যে ফাইট করতে করতে তুমিও যেন একজন ডেভিলে পরিণত না হও। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, কারণ ফাইট করতে করতে একটা সময় আসবে যখন তোমার মনে হবে যে তুমিও ডেভিলকে হারানোর জন্য, এভিলকে হারানোর জন্য তোমারও এভিল কাজ করতে হবে। সেই এভিলটা যেন তোমাকে এভিলে পরিণত না করে, সেই এভিলটা যেন তোমাকে এভিলে পরিণত না করে, এই জিনিসটা সবসময় তুমি মাথায় রাখবে। আপনি যেটা করছেন, আপনি আসলে তাদের সাথে যুদ্ধ করার কথা বলছেন, কিন্তু ভাই আপনার সাথে তো আগে যুদ্ধ করতে হবে, আপনার তো নিজের সাথে নিজের আগে যুদ্ধ করতে হবে। তখন যে আপনি তো আরো একটা বড় টেবিলে পরিণত হতে চাচ্ছেন, যে তারপরে ওই ধরেন ওই টেবিলটা মরেও গেল, ওই টেবিলটা মরেও গেল, তখন আপনার থেকে আমাদের বাঁচাবে কে ভাই? আহ, দেখুন, তাদের আইডিওলজিটা দেখুন, কতটা নিকৃষ্ট ভয়ঙ্কর আইডিওলজি, জিহাদি সালাফি ওয়াহাবি আইএসের আইডিওলজি, যে সারা বিশ্বে কলমার পতাকা তারা উড়াবে, সকল মেয়েকে বোরকায় বন্দি করবে, সকল কাফেরদের হত্যা করবে, মুশরিকদের হত্যা করবে। না ভাই, তাদের তারাই। তাদের তাদের আইডিওলজি যে বাজে, সেই বিষয়টা কি আমি আপনার সাথে কি ডিসএগ্রি করেছি? সুতরাং এই যে একটা একটা পয়েন্ট বলে আপনি কি প্রুফ করতে চাচ্ছেন? মানে আপনি সেই জিনিসটাই প্রুফ করতে চাচ্ছেন যে যেহেতু অমুক তমুক তারা এটা, তারা সেটা, তারা এটা সেটা সেটা সেটা, সুতরাং আপনি বলতে চাচ্ছেন যে আপনার একটা তাতে আপনি আপনার একটাকে জাস্টিফাই করতে চাচ্ছেন আসলে। মানে আপনি একটা বর্বরতাকে জাস্টিফাই করার জন্য এই এই যে তারা এটা তারা ঠিক একই কাজ তো তারাও করছে, তারা তো একই কথা বলছে যে এই যে কাফের হচ্ছে মদ খায়, ওরা হচ্ছে আমাদের উপর অত্যাচার করে, ওরা আমাদের আমাদের দেশ দখল করে রেখেছে, ওরা হচ্ছে গিয়ে ফ্রি সেক্স করে, ওদের দেশে হচ্ছে মেয়েরা ছোট কাপড় পরে, ওরা তো ঠিক একই কথা বলছে। তাহলে কিন্তু সেই যে আমি যদি সেই ইতিহাসের সেই দিকে সেই লক্ষ্য করি, না, ইতিহাস এই কিন্তু, ওসামা বিন লাদেন যেই যেই ওয়াজ গুলা করতো, আপনি তো ঠিক একই ওয়াজ করতেছেন ভাই। দেখুন, ইতিহাসের দিকে লক্ষ্য করুন, সৃষ্টির নিয়ম, দ্য রুল অফ নেচার, দেয়ার ইজ স্ট্রাগল ইন নেচার, আপনাকে কে বলেছে সৃষ্টির নিয়ম এটা? যে প্রকৃতির নিয়ম। তাহলে তো আমাদের পৃথিবীতে যে প্রতিবন্ধী শিশুরা জন্ম নেয় তাদেরকে তো আমাদের মেরে ফেলা উচিত, ওরা তো প্রতিবন্ধী, ওরা সমাজের জন্য বোঝা। তারপরে যেই বাচ্চারা হচ্ছে গিয়ে দুর্বল দুর্বল হয়ে জন্ম নেয়, প্রতিবন্ধিত্ব বাদই দিলাম, দুর্বল হয়ে জন্ম নেয়, তাদেরকে আমাদের মেরে ফেলতে হবে। ওরা কি, ওরা সমকামীদেরকে তো আমাদের মেরে ফেলতে হবে, ওদের থেকে তো কোনো হবে না, দেখুন, আমরা কোনো বাচ্চা সমকামিতার একটা উৎপাদন করতে দুর্বলতা পারবো না। আছে, অনলি ওয়ান উইকনেস। না না, আপনার কথা অনুসারে এগুলো তো আপনার কথা যে তাদেরকে এই যে একই কথা তো হিটলার করতো, সমকামীদেরকে হত্যা করেছে, তারা হচ্ছে কালো চামড়ার মানুষদেরকে হত্যা করেছে, তারা হচ্ছে গিয়ে ইহুদিদেরকে হত্যা দেখুন, করেছে। চীন কিন্তু হিটলারের পথ ফলো করে এত অনেক এগিয়ে যাচ্ছে, মানে অথরিটারিয়ান আইডিওলজি ফলো করে, যদিও ওরা অত এক্সট্রিম না। আমেরিকা হ্যাঁ, কিন্তু এগুলা পারছে না, এগুলা একদম ডেমোক্রেসি এগুলা ইজ একদম লুজিং। এগুলো কি কথাবার্তা বলতেছেন আপনি? কি কথা এগুলা সিরিয়াসলি আপনি এগুলা বলতেছেন? মানে একজন সুস্থ মানুষ এই কথা বলতে পারে? আমি আমি হতবাক। ওয়েল, দেখুন, আইএস আল কায়দার যে আইডিওলজি, এরা যদি জয়লাভ করে, এরা তো সারা বিশ্ব ধ্বংস না করে না, দেবে। আবারও আপনি তাকে তাদের সেই যে একই আপনার তাহলে এদের একটাকে কিভাবে ফিক্স জাস্টিফাই করবো করার আমরা, জন্য, কিভাবে ফিক্স আপনার করবো? একটাকে জাস্টিফাই করার আই জন্য এম ওকে, আই এম সরি। আপনি বলতেছেন এই যে যেই কাজটা হচ্ছে গিয়ে মানে মুমিনরা করে আমাদের সাথে এসে লাইভে, যেটা হচ্ছে আমরা কাফেরদেরকে হত্যা করে তাদের মা বোনদেরকে তুলে এনে তাদেরকে রেপ করি, কারণ হচ্ছে ওরা যদি জিততো তাহলে ওরা তো আমাদের মা বোনকে তুলে নিয়ে যেত। মানে এই কথাটা বলে তারা তাদের এই একটাকে জাস্টিফাই করে যে যেহেতু ওরা ওরা কাফেররা আমাদের সাথে জিতলে তারাই কাজটা করতো, সুতরাং তারা যেহেতু খারাপ, তারাই খারাপ কাজটা করতো, সুতরাং আমাদের কাজটা তাহলে জাস্টিফাই হয়, আমাদের এই রেপটা তাতে জাস্টিফাই হয়। কি উদ্ভট চিন্তা ভাই! কি আপনি আপনার ওকে, আপনার আই এম মানে সরি, আপনার আই এম সরি। অন্তরাত্মা বোধহয় সেই মানে জায়গা থেকে বের হতে পারেনি আপনার, মানে অন্তরে আপনি আসলে আসলে এখনো সেই জায়গায় হয়েছে আছেন কি, বোধহয়। এই জিহাদিদের ভিডিও দেখে আমার ব্রেনের উপর চাপ পড়ে গেছে। এদেরকে কিভাবে কাউন্টার করা যায় তাও মানে বুঝতে কিভাবে পারছি না। এদের কাউন্টার করবেন কাউন্টার করার, দেখুন, কাউন্টার কিভাবে করতে পারেন? তারা আইডিওলজি যেটা, সেই আইডিওলজি কোনো একটা আইডিওলজি দিয়ে, সেটা দিয়েই তো আপনি কাউন্টার করতে পারেন, তাই তারা না? তো কথা শুনবে না, তারা তো আক্রমণ করবে। আসিফ মহিউদ্দিন ভাইকে যেভাবে আক্রমণ করেছিল সেভাবে, তখন তো কাউন্টার আচ্ছা, করতে হবে।
আচ্ছা, সেরকম যদি যদি সেরকম ভাবে আক্রমণাত্মক হয় ব্যাপারটা, সেখানে আপনি কাউন্টার করতে পারেন, সেখানে নিজের যে আমি এটা কখনোই বলছি না যে নিজের আত্মরক্ষার্থে মানে বেস্ট ওয়ে এবারে টু ডিল গান্ধী হয়ে উইথ যাবেন ইভল ইজ সেটা টু কিল ইট। বলছি, ইফ এনিওয়ান ওয়ান্টস টু কিল ইউ দেন ইউ হ্যাভ টু কিল হিম ফার্স্ট। যে সেটা ইসরায়েল করতে কিন্তু পারেন, এটা সেটা অনুসরণ করে, সেটা আমি তাই বলছি না ইসরায়েল যে টিকে আপনি আছে। আত্মরক্ষার্থে আপনি করতে পারেন, সেটা আমি বলছি না। কিন্তু তার মানে এটা নয় যে এই পুরো যে যে গ্রাজটা আপনি দেখাচ্ছেন, যে গ্রাজের কথাটা আপনি বলছেন, সেই গ্রাজের মতো মানে তাদেরকে যে একবারে কুচুকাটা করে মেরে ফেলতে হবে সেই ব্যাপারটা কিন্তু নয়। তারা অ্যাটাক করলে, যদি আপনাকে অ্যাটাক করে, পার্সোনালি এসে অ্যাটাক করে, আপনি আত্মরক্ষা করবেন, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা অসুবিধা নেই, আপত্তি নেই। কিন্তু দেখুন একটা জিনিস, একটা কথা আপনাকে বলি, যে এই যে একটা কথা বললেন যে একটা ল অফ নেচার, না ল অফ নেচার কিন্তু এটা নয় যে একা একা বাঁচবো বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এইটা কিন্তু সবসময়, দেখুন, এটা আমি কিন্তু মাল্টিপোলার সবসময় ওয়ার্ল্ড না। অর্ডারের অনুসারী, আমি মাল্টিপোলার পলিটিক্যাল আইডিওলজি দেখা যায় মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ না শুনুন, অনেকগুলো কথাটা সুপার শুনুন, পাওয়ার। এই হ্যাঁ, এই কথাটা শুনুন, এই কথাটা শুনুন, ঠিক আছে? যে আমি জানি আপনি কোথায় কি কথাটা বলছেন, সেটা আমি জানি, সেটা বুঝতে পেরেছি। কিন্তু যে কথাটা শুনুন, কিন্তু নেচারের যে ল, সেটা কিন্তু এটা নয়। নেচারের ল কোনটা? সেটা হচ্ছে যে একটা অল্ট্রুইস্টিক বিহেভিয়ার। দেখবেন যে সেলফিশ জিন, এটা পড়েছেন কিনা জানি না, বা ধরুন আমাদের মধ্যে যে নেচারের মধ্যে যে মানুষ যে টিকেছে, বা অন্য যে সমস্ত যে কথাটা বললেন যে মানুষ বা হোমোসেপিয়েন্স সেপিয়েন্স এরা টিকেছে কেন? কারণ তাদের মধ্যে একটা অল্ট্রুইস্টিক বিহেভিয়ার ছিল। কি বিহেভিয়ার ছিল? তারা নিজেদের মধ্যে কোলাবোরেট করে তারা একটা তারা কাজ করতে পারতো। দেখবেন যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু ইয়ে পাওয়া যাচ্ছে, যে কিছু কিছু ফসিলস পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে কিছু প্রাচীন মানব তারা রীতিমতো হান্টিং করে, তারা রীতিমতো মানে একটা বড় বড় শিকারকে তারা শিকার করতো। কিভাবে করতো? হ্যাঁ, তাদের কিন্তু ম্যামথকে। অনেক বড় ম্যামথকে এই ধরনের শিকার করতো। কিভাবে করতো? করতো এইভাবে যে তারা সাস্টেন করতো এবং তারা দলবদ্ধভাবে কাজ করতো। তারা কিন্তু একা একা কাজ করতো না। তার মানে একটা যখন একটা ইকোসিস্টেমের মধ্যে কোনো একটা প্রাণী টিকে থাকে, অনেকদিন ধরে টিকে থাকে, তখন কিন্তু এরকম নয় যে সে একটা মানে জোজ্জার মুলুকতার এইরকম ওয়েতে সে কিন্তু টিকে থাকে না। টিকে থাকে কিভাবে? তার সাথে একটা হারমোনির মধ্যে গিয়ে সে টিকে থাকে। এরকম নয় যে সে একা একা সেখানে বেঁচে থাকে। এরকম কখনোই ব্যাপারটা নয়। হ্যাঁ, এই তা যে ঠিক কথাটা বলেছেন। বললেন যে জোজ্জার মুলুকতার, বা ধরুন হচ্ছে একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এইটা দেখে মনে হয় এইটা অনেকেই এটা মনে মনে করে যে এটা হয়তো প্রযোজ্য, কিন্তু এটা সত্যি করেই প্রযোজ্য নয়। যদি আপনি যথেচ্ছ সমাজে যদি প্রাকৃতিক যে রিসোর্স গুলো আছে, ন্যাচারাল রিসোর্স গুলো আছে, যথেচ্ছ যদি ব্যবহার করতে আরম্ভ করেন, তাহলে আপনার যেরকম ক্ষতি হবে সেই রকম সমাজের মধ্যে যদি একটা অল্ট্রুইস্টিক বিহেভিয়ার না নিয়ে এসে, যদি একটা কোঅপারেট না করে, যদি আপনি ভাবেন যে জোর যার মুলুক তার, তাহলে কিন্তু সেখানে মানুষ টিকে থাকতে পারে না। সেই জন্য মানুষের অস্তিত্বের সংশয় পড়বে। আরো একটা কথা, যেটা আসিফ ভাই যে কথাটা বলছিলাম, আমি ঠিক সেই লাইনেই কথা বলতে চাইছিলাম, যে দেখুন একজন যাদের কথা আপনি বলছেন, তারা একটা আইডিওলজির জন্য তারা নিজেদের প্রাণ বিসর্জন করতে চায়। কিন্তু ভাবুন তো, যাদেরকে এইরকম ভাবে ব্রেন ওয়াশ করা যায়, যে সমস্ত মানুষদেরকে এরকম ভাবে ব্রেন ওয়াশ করা যায় যে তারা একটা 72টা পাবে কি 73টা পাবে, সেটা পরের ব্যাপার, কিন্তু একটা আইডিওলজির জন্য যারা প্রাণ দিতে চাইছে, তাদেরকেও যদি আপনি কিন্তু একটা তাদেরকেও কিন্তু আপনি শিক্ষিত করে, তাদের তাদের মধ্যেও কিন্তু যদি মনটা পরিবর্তন করতে পারেন, তাদেরকে যদি শিক্ষা শেখাতে পারেন, চীনের মতো, চীনের মতো। তারা কিন্তু আপনার আইডিওলজির জন্য, সেই আইডিওলজির জন্য একটা ভালো কাজের জন্য কিন্তু তারা প্রাণ দিতে রাজি থাকবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে মানুষকে কিভাবে শেখাবেন তার উপরে ডিপেন্ড করে। এই ডিপেন্ডের ঠিক আসিফ ভাই যে কথাটা বললেন, যে আপনি হয়তো একটা ড্যান ব্রাউনের বই পড়তে পারেন, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ড্যান ব্রাউনের বই পড়েনি। আপনি হয়তো সুকুমার রায় পড়েছেন, আরেকজন হয়তো পড়েনি। আপনি হয়তো সেরা সত্যজিৎ পড়েছেন, আরেকজন হয়তো পড়েনি। তার মানে তাদের কাছে ওই যে ওয়ার্ল্ডটা, তাদের কাছে যে পৃথিবীটা, সেটা কিন্তু সীমাবদ্ধ, সেটা কিন্তু একটা ইয়ের মধ্যে চলে গেছে, একটা তার একটা কুপমণ্ডুক হয়ে গেছে। কিন্তু আপনার কাছে সেই রিসোর্স গুলো আছে, আপনার মনটা প্রসারিত হতে পেরেছে, তাদের মনটা প্রসারিত হয়নি। কিন্তু ভাবুন, তাদের মধ্যে যদি শিক্ষার প্রসার ঘটান, তাহলে সেই রিসোর্স গুলো যারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে, একটা আইডিওলজির জন্য যাদের জীবনকে উৎসর্গ করতেও তারা পিছপা হয় না, তারা এই সমাজের মধ্যে যদি একটা ভালো শিক্ষায় শিক্ষিত হয়, তারা কত পরিমাণ কন্ট্রিবিউশন রাখতে পারবে ভাবুন তো। ঠিক সেই রকম, সে জানি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে লেখা, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপরে রবীন্দ্রনাথের লেখাগুলো পড়েছেন কিনা জানি না। একটা ইয়ের গল্প, একটা বই আছে, একটা প্রবন্ধ সংকলন আছে রবীন্দ্রনাথের, লোকচরিত, আহ লোকচরিতই বোধহয়, জীবনচরিত, সরি জীবনচরিত। সেটা পড়ে দেখবেন, সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে এইরকমই গোপালের মতো, ওখানে একটা কথা বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ছোট ছিলেন, তখন তার সাদৃশ্য গোপালের থেকে রাখালের সাথেই বেশি দেখা যেত। এবং ওখানে একটা মন্তব্য করছেন রবীন্দ্রনাথ, যে রাখালের মতো ছেলেদের কাছে কিন্তু দেশ মাতৃকা, দেশ অনেক বেশি কিছু আবিষ্কার মানে ইয়ে করতে পারে, এক্সপেক্ট করতে পারে, আশা করতে পারে, কম্পেয়ার টু গোপালের মতো সুবোধ বালকের থেকে। তা রবীন্দ্রনাথ ওখানে সেটাই বলছেন, যে এই যে রাখাল বালক, যে একটা রাখালের যে গল্পটা, যে একটা দামাল একটা ছেলে, সে অনেক বেশি কন্ট্রিবিউশন রাখে, সে একটা দেশ মাতৃকার জন্য, দেশের জন্য, একটা মানুষের জন্য সে নিজের জীবনটা উৎসর্গ করতে পারে।
তো এইবারে আপনি বলুন যে এই কথাটা শুনে আপনি কি এটা সত্যি আপনি এটা এটা মানে এটা আপনার মনে হয় যে যে ধারণাটা আপনি পোষণ করেন যে এদেরকে কচু কাটা করে মারা উচিত, এদেরকে মানে একটা ইয়ে করা উচিত, এই ধারণা কি সত্যি একটা 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 মানে ভালো ধারণা? মানে আপনাকে সত্যি মনে হয় এর মাধ্যমে সমাজ সমাজ পরিবর্তন হবে? ভালো খারাপ বলতে কিছু আছে? মোরালিটি ইটসেলফ ইজ হিউম্যান কনস্ট্রাক্ট। এটা তো একটা কনস্ট্রাক্ট, আহ মোরালিটি। আচ্ছা, এক সেকেন্ড। তা 9/11টা তো নিশ্চয়ই খারাপ, একটা 26/11টা অফকোর্স তো আমেরিকা নিশ্চয়ই একটা সুপার পাওয়ার নেশন, আমি তার মানে ভালো আমেরিকাকে খারাপ পছন্দ করি, তার ক্যাপিটালিজমের যে মূল স্তম্ভ সেটার উপর তার আঘাত না, তার হয়েছে। মানে ভালো খারাপ আছে, তার মানে ভালো খারাপ আছে, তাই না? তাদের দিক আপনি থেকে বললেন তারা যে ভালো, ভালো খারাপ তারা সত্যি তাদের আছে, সূত্রে আমেরিকা মধ্যপ্রাচ্যে বেস বানিয়েছে কিন্তু সাউদিতে, তাদের ক্ষোভ এই যে জাজিয়াতুল আরবে কেন বেস থাকবে, তাই তারা অ্যাটাক করেছে যে ক্যাপিটালিজমের মূল ভূখণ্ড যেটা শির্ক প্রতিষ্ঠা করছে পৃথিবীতে সেটাকে অ্যাটাক করে। তারা আচ্ছা, তাদের দিক এবারে থেকে ভালো ঠিক। খারাপ আপনি ডিসাইড কিভাবে এটা করতে তো পারেন? ভালো আইডিওলজিক্যাল খারাপ কিন্তু কনফ্লিক্ট, এটা তো একটা ওয়ার, আচ্ছা, হ্যাঁ, আইডিওলজিক্যাল সেটা ওয়ার, ঠিক আছে, ক্ল্যাশ অফ কিন্তু আচ্ছা ভালো সিভিলাইজেশন। খারাপ আচ্ছা আছে। ভাই, আচ্ছা ভাই, সামহাও কি আপনি কি হিন্দুত্ববাদী যে উগ্রপন্থী যে ইয়াগুলো আছে সেগুলো দ্বারা খুবই বেশি মোটিভেটেড? নো, বাট আই লাইক সাভারকারের হিন্দুত্ব। আমি সাভারকারের যে হিন্দুত্ব আছে আইডিওলজি, সেটার আমি প্রতি আমি খুব আমি আমি ভালো আছে। বুঝতে পারছিলাম, আমার আপনার কথা আমি শুনে মনে মাল্টিপোলার হচ্ছিল, নিউ হ্যাঁ। ওয়ার্ল্ড অর্ডার চাই, যে পৃথিবীতে হ্যাঁ, একটু কনফ্লিক্ট দরকার। সাভারকার নিজেও একজন নাস্তিক ছিলেন। ইয়েস। এবং মানে খুবই খুবই প্যাথেটিক ব্যাপার, খুবই প্যাথেটিক ব্যাপার যে এই ধরনের লোকেরা কিভাবে মানুষের ইয়াং ছেলে পেলেদের মাথা নষ্ট করেছে, এটা খুবই প্যাথেটিক ব্যাপার। অমিত ভাই বলেন আপনি। আচ্ছা, আমি কিন্তু সেই জিনিসটা বুঝতে পারিনি আসিফ ভাই, আমি সেটা জানতাম না। আচ্ছা, আপনি ধরে দিলেন, সেটা ঠিক আছে। তবে আমি আপনাকে একটা জিনিসটা জিজ্ঞেস করছি যে এই যে দেখুন তার মানে একটা, আপনি বললেন যে ভালো খারাপ কি সত্যি আছে, তার মানে দেখুন ভালো খারাপ আছে, এবং আপনি ভালো খারাপটা কিভাবে ডিসাইড করতে পারেন সেটা হচ্ছে একটা একটা বলতে পারেন যে একটা কনসিকুয়েন্স কি হচ্ছে, ঠিক আছে? তা এইটাতে সবার আপামর জনসাধারণের লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে, সেইগুলো থেকে কিন্তু আমরা ভালো খারাপটাকে ডিসাইড করতে পারি, তাই না? যেমন, হ্যাঁ, একটা কথা বলছি, যেমন মনে করুন যুদ্ধ হলো আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, এখানে রাশিয়া জয়লাভ করলো, তখন কিন্তু রাশিয়ার জনগণের জন্য সেটা ভালো, আমেরিকার জনগণের জন্য সেটা খারাপ। তো এক একজনের কাছে এক একটা জিনিস ভালো। এখন যে বাংলাদেশের যে কিন্তু মুসলিমরা আছে, তারা যদি গ্রেটার বাংলাদেশ বানায় তাহলে তাদের জন্য ভালো, ভারত যদি অখণ্ড ভারত বানায় তাহলে ভারতীয়দের জন্য, হিন্দুদের জন্য ভালো। এক একজনের কাছে এক একটা জিনিস ভালো, কিন্তু তাহলে আচ্ছা, কোনটা কিন্তু ভালো? সামগ্রিকভাবে কোনটা ভালো? দেখুন যুদ্ধ হলো, ঠিক আছে, যুদ্ধ হওয়ার পরে এরকম তো নয় যে যুদ্ধ হলে যে জিতলো তার খরচটা সব দিল আমেরিকা দিল, এরকম তো ব্যাপারটা নয়। ক্ষয়ক্ষতি যেগুলো হলো, যে মানুষগুলো মারা গেল, সেই মানুষগুলো তো আর বেঁচে ফিরে আসবে না। আর এখন যে এরকম একটা পলিটিক্যাল একটা কন্ডিশন সারা পৃথিবীতে, এরকম তো নয় যে সারা মানে শুধু আমেরিকা রাশিয়া যুদ্ধ করবে, তো এরকম তো নয়। তাদের অ্যালাই আছে, আমেরিকারও অ্যালাই আছে, রাশিয়ারও অ্যালাই আছে, তারাও যুদ্ধে ইনভলভ হবে। ভারতও তার মধ্যে ইনভলভ হতে পারে, সেখানে দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, সবকিছুই হবে। তার মানে যুদ্ধ হওয়াটা, সে যার পক্ষেই হোক, যেই জিতুক যেই হারুক, সেটা কিন্তু খারাপ। এবং সেটা আপনি দেখতেই পারেন যে 1945-এ যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হলো, বা যখন প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, তখন দেখা গেল এটা ভালো কারোরই হয়নি, খারাপটাই হয়েছে সব থেকে বেশি। জিতেছে যে, তার তো মানে যে হেরেছে তার তো খারাপ হয়েছে। প্রযুক্তির উন্নয়ন। সেটা একটা সাইড এফেক্ট ছিল, সেটা একটা ভালো কত ছিল, উন্নয়ন ঠিক হয়েছে! আছে। ওয়ার্ল্ড ওয়ার 2 না হতো হ্যাঁ, তো এগুলো উন্নয়নই হতো না। হ্যাঁ, সেটা একটা এই যে জিনিস স্পেস আমি মানি, এক্সপ্লোরেশন, কিন্তু স্পেস এক্সপ্লোরেশনের জন্য মাল্টিপোলার নিউ ওয়ার্ল্ড অর্ডার দরকার, কম্পিটিশন দরকার, ভয় দরকার। ওই যে স্পেস রেসের মতো 1960 এ সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার আহ মধ্যে ওরকম কম্পিটিশন। দেখুন এখন কম্পিটিশন কিন্তু ব্যতীত হিউম্যান, হিউম্যান যে রেস, এটা কম্পিটিশন ব্যতীত, ফিয়ার ব্যতীত কোনোদিন আগাতে পারবে না। দেখবেন যুদ্ধের সময় টেকনোলজিক্যাল ইনভেনশন অনেক বেশি হয়, কারণ মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষের আচ্ছা, ব্রেন খুলে যায়। আচ্ছা, তাহলে আরো একটা জিনিস বলি যে এখন যে এই যে ধরুন হচ্ছে লাস্ট 20 ইয়ার্স এর মধ্যে যে রিভলিউশনটা হয়েছে, এটা কিন্তু কোনো যুদ্ধের জন্য কিন্তু রিভলিউশনটা হয়নি কিছুই নাইনটিন হয়নি, ফর্টি ফাইভে কিচ্ছু হয়নি। কেন? কেন? 60-র পরে কোনো স্পেস এক্সপ্লোরেশন হয়নি, কিচ্ছু হয়নি। কি কম্পিউটার আর কি মোবাইল তৈরি বলছেন? হয়েছে। আর কি বলছেন? যুদ্ধ, আপনি না, যদি সেটা মিলিটারির কি দিকে বলছেন? তাকান তাহলে কি দেখবেন যে বলেন ভাই মিলিটারি এসব, প্রযুক্তি। কি বলেন, এটা কি কি বললেন? বলেন ভাই এটা কি? এসব? আহ, মানে কোল্ড লাইফ ওয়ারে যে মাইক্রোচিপ, মাইক্রোচিপ কোল্ড গত ওয়ারের সময়, গত গত 30 বছর বছরে মাইক্রোচিপ, গত কত বছরে, 20 বছরে মাইক্রোচিপ হ্যাঁ এটা কতটুকু একটা ভালো জিনিস, কম্পিউটার যে এটার উন্নয়ন হয়েছে কারণ নানাবিধ কারণে, কিন্তু অন্য জিনিসগুলো যে স্পেস এক্সপ্লোরেশন, মিলিটারি, তারপরে বলা মানে হলো মানে জেনেটিক কম্পিউটারের যে মডিফিকেশন। ছোট হয়ে আসা, কম্পিউটারের যে ছোট হয়ে আসা, এটা মানব ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে বিরাট ব্যাপার বলে আপনার মনে হচ্ছে না, মাইক্রোচিপের ছোট হ্যাঁ তা হয়ে তো আসাটা? অবশ্যই, কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটার জন্যই তো আজকে কত আমরা এগিয়ে গিয়েছি যে তথ্য, এটা অবশ্যই। কিন্তু মানে তাহলে অন্য তাহলে এখানে জিনিসগুলো যে এখানে এই এখানে যে স্পেস কিসের, এক্সপ্লোরেশন, মিলিটারি, কিসের এগুলো তো যুদ্ধ উন্নয়ন হচ্ছে চলছে? না। এগুলো এখানে উন্নয়ন কিসের হচ্ছে কেন? যুদ্ধ চলছে? ক্যাপিটালিজমের জন্য, যে মানুষকে এগুলো বিক্রি করলে টাকা পাওয়া যাবে, সেই টাকা দিয়ে রিসার্চ হচ্ছে। তার মানে যুদ্ধ ছাড়াও তো আমরা এটা করতে পারছি নাকি? হ্যাঁ, কিন্তু যুদ্ধ করলে বেশি হতো প্রযুক্তিগত উন্নয়ন। আচ্ছা, এইটা তো কিন্তু আমি বলি কিছুতেই বলি মানতে পারলাম না। নিউক্লিয়ার ওয়ার দেখুন, চাই না, মানে জাস্ট প্রক্সি একটা ওয়ার চাই। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটা কিন্তু তখন সেটা ইয়ে করা হয়নি, সেটা কিন্তু পরবর্তীকালে স্থাপিত হ্যাঁ, হয়েছে। কম্পিটিশন এবং থাকলে 10-15টা ইন্টারন্যাশনাল স্টেশন থাকতো এবং এক একটা রাষ্ট্রের এক একটা স্পেস স্টেশন কিন্তু থাকতো, সেটা, যে এখন কিন্তু হ্যাঁ, চীনের সাথে এইটা আমেরিকার স্পেস রেস হচ্ছে। এই কিন্তু যে এই যে কিন্তু যে সেগুলা সেগুলা কোথা থেকে আসতো? অমিত ভাই, এক সেকেন্ড ভাই,
ওই এরকম আমেরিকান হলে তো আলাদা বানাতো আসতো। রাশিয়া, এখন তো এক সেকেন্ড এক বর্তমানে সেকেন্ড যে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ইয়েস সেটা স্যার। তো জনগণের ট্যাক্সের টাকা থেকে আসতো, এবং জনগণের মানে জনগণকে শোষণ করেই তো সেইগুলা তো একটা রাষ্ট্রের নীতি নির্ধারকদের যদি দেখুন ধরেন, জনগণের মূল একটু ইয়ে থাকবে। কথাটা একটু শেষ করি ভাই, একটু শেষ করি। ওকে। পাকিস্তানের যারা শাসক ছিল, তারা যখন নিউক্লিয়ার উইপন বানিয়েছে, তখন তারা বলেছে যে দরকার হলে আমরা ঘাস ঘাস খাবো। খেয়ে থাকবো, তাও তাও আমরা এগুলো বানাবো। তার মানে তাদের সেই নিউক্লিয়ার উইপন গুলো তৈরি করতে কিছু জনগণকে তো অবশ্যই ঘাস খেয়ে থাকতে হয়েছে, না হলে তো তারা সেই জিনিসগুলো বানাতে পারতো না। এবং আপনি আরো যুদ্ধ পরিস্থিতি চাচ্ছেন, যুদ্ধ পরিস্থিতি হলে আরো ভয়ঙ্কর রকমের ঘাস খেতে হবে। ঘাসও পাওয়া যাবে না তখন, মাটি খেয়ে থাকতে হবে তখন। মাটি খেয়ে জনগণের জীবন ধারণ করতে হবে। মানে আপনি এমন একটা পরিস্থিতি চাচ্ছেন যে এই পরিস্থিতিতে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাটি খেয়ে বেঁচে থাকতে হবে, দুর্ভিক্ষ হবে, যুদ্ধে তো মানুষ মারাই যাবে, এইরকম একটা পরিস্থিতি চাচ্ছেন আপনি স্পেস স্টেশন আমি তৈরি চাচ্ছি, করার জন্য। নো নো নো, মানে এটাও স্পেস না, স্টেশন পারপেচুয়াল তৈরি হবে। প্রক্সি ওয়ারফেয়ার, মিলিটারি টেকনোলজির উন্নয়নের জন্য এক্সপিরিয়েন্স যাতে বাড়ে, না না, যাতে কোন রাষ্ট্র মিলিটারি টেকনোলজির আর কত উন্নয়ন, নিউক্লিয়ার উইপন চলে এসেছে আমাদের হাতে, আর নিউক্লিয়ার কত ওয়েপন, উন্নয়ন নিউক্লিয়ার দরকার ওয়েপন না, আপনার। কনভেনশনাল আপনি মিলিটারি টেকনোলজি, এই না যে না, স্ক্রুপিং মিলিটারি ডিভাইস, টেকনোলজি দিয়ে আপনি রোবোটিক্স, করবেন কি? ড্রোনস। এই যে আমার একটা মিলিটারি রোবট চাই, আমার একটা পার্সোনাল মানুষকে রোবট চাই। মারা ছাড়া, মানুষকে হত্যা করা ছাড়া মিলিটারি মানে টেকনোলজি তৈরি করে আপনি আর কি করবেন বলেন তো ভাই? দেখুন যদি যুদ্ধ হয় তাহলে রোবোটিক টেকনোলজির উন্নয়ন হবে, ড্রোন টেকনোলজি উন্নয়ন হবে, তাই তখন আমি আপনি কিন্তু নিজের কম দামে একটা রোবট পাবো। মানুষকে মারতে চাচ্ছেন, আপনি মারার টেকনোলজি আপনি তৈরি করতে চাচ্ছেন কেন? কি অদ্ভুত কথা। যাতে জঙ্গিদের ট্যাকেল দেওয়া যায় সহজে। রোবট থাকলে দেখবেন ফ্রান্সে ওই অ্যাটাক গুলো হতো না, রোবটটা কাউন্টার দিতে পারতো, ড্রোন থাকলে কাউন্টার দিতে পারতো, দামি সিসিটিভি মানে ক্যামেরা সেটা থাকলে যে সেগুলো। সেটা যে আপনার উপর অ্যাপ্লাই হবে না, সেটার গ্যারান্টি আপনি কিভাবে পাচ্ছেন? হ্যাপলা হলে মরতে হবে, সৃষ্টির নিয়ম এটা। ইফ আই ক্যান্ট ডিফেন্ড আহ, মাই সেলফ দেন আইল ডাই। এটা তো ও নিয়ম, আচ্ছা। সৃষ্টির নিয়ম। আচ্ছা, একটা কথা বলি। সেটা হচ্ছে এই যে ড্রোন, এই সমস্ত কথাগুলো বললেন না, এইগুলো কিন্তু কোনো একটা যুদ্ধের প্রস্তুতির জন্য অনেক সময় তৈরি হতে পারে, কিন্তু এইগুলো কিন্তু যুদ্ধের প্রস্তুতি হিসেবে তৈরি হয়নি। আর একটা কথা, এই যে স্পেস স্টেশনের কথা বললেন যে 10টা স্পেস স্টেশন থাকতো, একটা স্পেস স্টেশন থাকলেই লাভ হয়, 10টা স্পেস স্টেশন থাকলে শোনো, লাভ হয় না। চাঁদের উপরে, মঙ্গলের উপরে যে অরবিটাল বুঝছি। স্টেশন থাকে, এগুলো থাকলে খুব হ্যাঁ, সহজে ট্রাভেল করা যেত। হ্যাঁ। এই যে স্পেস আচ্ছা, এক্স প্রথম কত কথা, কম সময়, হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই, এই স্পেস এক্স যে তৈরি করছে, স্পেস এক্স যে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু কোনো যুদ্ধের প্রস্তুতি হিসেবে সে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। আর একটা, কম্পিটিশন হ্যাঁ তো এইটা আছে। সত্যি, কম্পিটিশন একটা সময় ছিল, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এক সময় কম্পিটিশন ছিল। কম্পিটিশন থাকলে আরো কিন্তু দ্রুত হতো, হ্যাঁ সেটাই মরার আগে সে দেখে এবার, যেতে চাই। কিন্তু এরা কিন্তু এটা বুঝে গেছে যে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা সবার আলাদা আলাদা থাকার থেকে একটা থাকাই ভালো, যেটা সবাই ব্যবহার করতে পারবে। কারণ তাতে তারা নিজেরা নিজেদের যে ক্ষমতাটা, নিজেদের যে সময়টা, সেটা অন্যদিকে, যে রিসোর্সটা সেটা অন্যদিকে ব্যয় করতে পারবে। এই যেমন ধরুন ইসরো কি করলো, ইসরো হচ্ছে 103টে স্যাটেলাইট সে একসাথে নিয়ে গিয়ে উৎক্ষেপণ করলো, ঠিক আছে। তা তখন সেখানে সে কি নিজেরই কি 103টে স্যাটেলাইট ছিল? না, জাপান, যা কিছু হচ্ছে আমেরিকা ছিল, কিছু চায়নার ছিল, এরকম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছিল, সেগুলোকে উৎক্ষেপণ করেছে। এবার তারা যদি ভাবতো না ভাই আমি নিজে নিজে করবো, কি দরকার আমার সাথে, নিজের কাজ মহারাজ, এরকম বলে যদি করতো, সেটা হয় না। কারণ ওরাও জানে যে এইটা একটা অল্ট্রুইস্টিক বিহেভিয়ার, এখানে একটা উইন উইন সিচুয়েশন। এই জন্য দেখবেন যে এই উইন উইন সিচুয়েশনটা এটা সবসময় এখন ফলো করা হয়, যে এরকম নয় যে একজনকে ছোট করে বা একজনকে হত্যা করে আরেকজন উইন হবে, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা উইন উইন সিচুয়েশন হলে আরো ভালো হয়। এই জন্য দেখবেন যে কোনো অঞ্চলে দেখবেন আইডিয়া ভালো কাজ করে, কোনো অঞ্চলে দেখবেন ভোডাফোন ভালো কাজ করে, গ্রামাঞ্চলে দেখবেন যে ইয়েগুলো যে বিএসএনএল, সেগুলো ভালো কাজ করে। কারণ কি? কারণ এটা একটা অল্ট্রুইস্টিক বিহেভিয়ার, তারা নিজেদের একটা টেরিটরি মার্ক করে নিয়েছে এবং সেখানে তারা নিজের নিজের বিজনেস করে। এরকম নয় যে ধরুন এই মুম্বাই সাইডে আসবেন, সেখানে দেখবেন আইডিয়া, ভোডাফোন এইটা সব ভালো চলে, কিন্তু এখানে এয়ারটেল খুব একটা ভালো কাজ করে না। সাউথ ইন্ডিয়ার দিকে যাবেন, সেখানে দেখবেন এয়ারটেল ভালো কাজ করে। কারণ তারা কি? কারণ নিজেদের টেরিটরি গুলো ভাগ করে নিয়েছে এবং তারা খেয়েও করে না। তো এইটা একটা অল্ট্রুইস্টিক বিহেভিয়ার। এবং সেখানে এই উইন উইন সিচুয়েশনের মধ্যেই সব থেকে ভালো অপটিমাইজড কাজ হতে পারে। যদি এরকম কম্পিটিশনের মধ্যেই সবসময় থাকেন যে একে ওকে তাকে কম্পিট করতেই হবে, তার মধ্যে কিন্তু কোনো লাভ হয় না। আলটিমেটলি দেখা যায় সেখানে রিসোর্সটা বেশি 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 ব্যয়িত হয়। হ্যাঁ, একটা সমস্যা আমি মনে হয় যে আচ্ছা এই সময় তো একটা বিশাল একটা স্পাইক ছিল, এই সময় তো একটা বিশাল লাভ হলো, কিন্তু না। দেখুন এখন যদি ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে বলেন, যে মানুষের যে লাইফ এক্সপেক্টেন্সি আজ থেকে 10 বছর আগেও যে লাইফ এক্সপেক্টেন্সি হয়তো 5 বছর ছিল, এখন সেটা 15 বছর হয়েছে। উদাহরণস্বরূপ দেখুন, এখানে সোনালী বেন্দ্রেকে দেখতে পাবেন, লিজা রেকে দেখতে পাবেন, মনীষা কৈরালাকে দেখতে পাবেন, তারা বহাল তবিয়তে বেঁচে আছে। কিন্তু তাদের যে যে ক্যান্সার গুলো হয়েছিল, হ্যাঁ খুব দুঃখের বিষয় যে আমার খুব ফেভারিট একজন অ্যাক্টর ইরফান খান মারা গেছেন, সেটা খুবই দুঃখের বিষয়, তার জন্য মানে খুবই খারাপ লেগেছে। কিন্তু তাহলেও এদেরও যে বাকি যাদের কথা বলছি, তাদেরও যে সমস্ত ক্যান্সার গুলো হয়েছিল, সেগুলো আজ থেকে 30 বছর আগে হলে তাদের লাইফ এক্সপেক্টেন্সি 5 থেকে 10 বছরের বেশি হতে পারতো না, কিন্তু তারা এখন বহাল তবিয়তে বেঁচে আছে। সেটাও কিন্তু একটা
বিশাল উন্নতি, এবং সেগুলো কিন্তু লাস্ট 20-30 বছরের মধ্যেই আমরা অ্যাচিভ করেছি। আমাদের যে কম্পিউটিং পাওয়ার, সেই কম্পিউটিং পাওয়ার 1945-এ যেটা ছিল, যখন মাইকেল ফ্যারাডে নিজে যখন একটা অ্যাসেম্বল করছেন, যে আইবিএম কম্পিউটারটা অ্যাসেম্বল করছেন, সেটা বিশাল কম্পিউটার। তিনি তার যে কম্পিউটার, তার ওইরকম কম্পিউটারের 10-15টার কম্পিউটারের সমান হয়তো আমার মোবাইলটা। তা তার কম্পিউটিং পাওয়ার, এই যে নলেজ, এই যে কম্পিউটিং পাওয়ার, এই কম্পিউটিং পাওয়ার একটা বিশাল রিভলিউশন। এর মধ্যে থেকে তো এখানে তো আপনি সবসময় একটা মানে এর থেকে আর বেশি আর কি চান? শুধুমাত্র ওয়েপনের রেভলিউশন নয়, আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্স, এরকম দেখে মনে হয় মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে হয়তো 1945-এর সময় প্রচুর উন্নতি হয়েছিল। হ্যাঁ, এটা সত্যি। কিছু কিছু সার্জারি ক্ষেত্রে উন্নতি হয়েছিল, কারণ সেই সময় মানুষের উপরে রীতিমতো, যে যাদেরকে যুদ্ধবন্দীদের উপরে, তাদের মেঙ্গেলে উপরে অনেক, মেঙ্গেলে করেছিল। অবশ্যই তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হতো। কিন্তু এখন আমাদের কাছে কি আছে? এখন কি এরকম কি ব্যাপারটা, যে আমাদের কাছে কোনো ভালো মানে সার্জারিতে কি আমরা তারপরে কি আর কোনো উন্নতি করিনি? না, করেছি, অবশ্যই করেছি। আমরা রোবোটিক হ্যান্ডস তৈরি করেছি। আপনি যে এমন অনেক ইয়ে আছে, এমন অনেক রোবোটিক হ্যান্ডস আসছে, যেটা হয়তো ডাক্তার যেখানেই থাকুক, ধরুন বাংলাদেশে বসে আছেন একজন ডাক্তার, একজন ধরুন হচ্ছে আমেরিকাতে বসে আছেন, একজন জাপানে বসে আছেন, কিন্তু ইন্ডিয়াতে বসে তার একটা অপারেশন করতে পারেন, কোলাবোরেট করে করতে পারেন। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা, যে সবসময় কম্পিটিশনের মধ্যেই থাকতে হবে তা নয়, একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকলেও সেখান থেকেও আমরা উন্নতি করতে পারি। অমিত ভাই, আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি যে ধরেন আজকে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যুদ্ধ লাগলো। বাংলাদেশ সরকার ঠিক করলো বাংলাদেশ সরকারের যে বার্ষিক বাজেট আছে সেটার 50% তারা ব্যয় করবে আপনাদের সাথে যুদ্ধ করতে, এবং আপনাদের ভারত তখন সিদ্ধান্ত নিল তারাও 50% ব্যয় করবে আমাদের সাথে, বাংলাদেশের সাথে যুদ্ধ করতে। এবং বড় আসিফ বড় ভাই কথা শুনতে আহ, পাচ্ছি না আমি। আহ, জাফরান ভাই কথা, আসিফ ভাই কথা শুনতে পাচ্ছেন? আহ, আমার হ্যাঁ হ্যাঁ, কথা শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছেন? আমি। হ্যাঁ, হ্যাঁ, আমি এখন শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি। আসিফ ভাই। আমি শুনতে পাইনি, আসিফ ভাই একবার প্লিজ রিপিট করুন। আচ্ছা অমিত ভাই, এখন শুনতে পাচ্ছেন? একদম পরিষ্কার অমিত, শুনতে পাচ্ছি আসিফ ভাই, এখন একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে আপনার ভারত এবং বাংলাদেশ এখন যুদ্ধ লাগালো ধরেন, এবং দুই দুই দেশ যেটা করলো তাদের বাজেটের 50% ব্যয় করলো তারা যুদ্ধের পেছনে, যে এইটা দিয়ে তারা যুদ্ধ করবে। এবং বিরাট বিরাট ফ্যাক্টরি তৈরি হলো, বুলেটের ফ্যাক্টরি তৈরি হলো। প্রতিদিন ধরেন 10 লক্ষ বুলেট তৈরি করা হলো, প্রতিদিন মানে 5,000 ক্ষেপণাস্ত্র তৈরি করা হলো। এবং এখানে বিপুল পরিমাণে মানুষকে কাজে লাগানো হলো এই জিনিসগুলো তৈরি করতে। এবং তখন আমরা দুজন করলাম কি, একে অপরের দিকে গুলি ছুড়লাম। আহ, আচ্ছা, এখানে লাভবানটা কে হচ্ছে অমিত ভাই? এখানে এই যে আমি আপনার দিকে গুলি ছুটছি, মানে ঘন্টায় ধরেন 1 লক্ষ গুলি ছোড়া হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের দিকে, ভারত থেকে ধরেন 5 লক্ষ গুলি ছোড়া হচ্ছে বাংলাদেশের দিকে। তো এখানে লাভবানটা কে হচ্ছে ভাই? লাভবানটা কেউই হচ্ছে না। যদি যখন মানে আলটিমেটলি বাংলাদেশ জিতুক বা ইন্ডিয়া জিতুক, আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে, দুটো দেশেরই হচ্ছে। এবং সেই যে যে খরচাটা হলো, সেই খরচাটা এক একটা গুলি তারও তো একটা দাম আছে। এই যে ধরুন 10টা গুলি শুনলেন, সেই 10টা গুলি ইয়েটা মানে খরচটা, সেটা কোথা থেকে নেবে একটা দেশ? কোথা থেকে পাবে? সেটা জনগণের কাছ থেকে আদায় করবে। ট্যাক্স বেড়ে যাবে, সেখানে মুদ্রাস্ফীতি হবে, সেখানে মানে একটা হাহাকার হবে। এটা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এবং এই জিনিসগুলো বিদেশ থেকে যখন মানে বাংলাদেশ এবং ভারত দুই দেশই যখন বিদেশ থেকে কিনবে, অন্য একটা দেশ, তৃতীয় একটা দেশ থেকে কিনবে, ধরেন ইসরায়েল থেকে কিনলো বা রাশিয়া থেকে কিনলো, তার মানে হচ্ছে তাদেরকে বিনিময়ে তো কিছু দিতে হবে। তারা তো আর ওই দেশগুলো তো আর এমনি এমনিতে সেই বুলেট গুলো এসে দিয়ে যাবে না, বুলেটের যে কাঁচামাল গুলো সেগুলো দিয়ে যাবে না। তাহলে তার মানে এখানে পুরাটাই লাভবান তো হলো তৃতীয় আরেকটা দেশ, তাই না? অবশ্যই, অবশ্যই। তার মানে হচ্ছে এই যে যুদ্ধের সময় সবচেয়ে এই যে মানে একটা কথাই আছে যে মানে বেড়া ছাড়া করে দে মা লুটে পুটে খাই, কি যেন, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। এটা তো পুরো এলোমেলো করে দেওয়ার মতো অবস্থা, তাই না? যে কিছু লোক এসে লুটে পুটে খাবে তখন। হ্যাঁ, এবং এই জন্যই দেখবেন যে, তো আগেকার দিনে ধরুন হচ্ছে ইয়ের সময়, যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো, তখন এই হুট করতেই যুদ্ধ লেগে গেল। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো, হুট করতেই এই যুদ্ধ বলতেই যুদ্ধ লেগে গেল। তো এখন তো ব্যাপারটা সেরকম হয় না। ব্যাপারটা সেরকম হয় না, তার কারণটা কি? কারণ এখন সবাই আমরা বুঝতে শিখেছি যে এইরকম ভাবে মানে যুদ্ধ করে এরকম করে কোনো কিছুর মানে সুরা হয় না। আমেরিকা ইচ্ছা করলেই একটা স্পেস স্টেশন, আরেকটা ইন্টারন্যাশনাল স্পেস স্যাটেলাইট পাঠিয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পাঠিয়েছে। রাশিয়া ইচ্ছা করলেই পাঠাতে পারতো, কিন্তু ওরা দেখলো যে এটার মধ্যে কোনো রকম লাভ নেই। এটা করে কোনো রকম একটা থাকা যা, আর 10টা থেকে কোনো কিছু হবে না। এরকম নয় যে রাশিয়ার লোকজন গিয়ে ওখানে বসে, বসে রোজ গিয়ে ওখানে ভ্রমণ করতে যাবে, গিয়ে চা খাবে, এরকম তো ব্যাপারটা হবে না। কাজের জন্য যাবে, কোনো একটা কাজের জন্য, কোনো একটা অবজারভেশনের জন্য, সেগুলোর জন্য যাবে। সেখানে একটা থাকাও যা, মানে 10টা থাকাও যা, একটা থাকলে আরো ভালো। সেটা সবাই মিলে, সেটা যে খরচ, তার যে মেইনটেনেন্সের খরচ, তার যে সেটাকে যে জ্বালানির খরচ, সেগুলো তারা ইয়ে করবে, সেগুলো তারা ভাগ বাটোয়ারা করে নেবে। আর নইলে একটা মেইনটেনেন্সের খরচ, সেটা আমার দেশের মধ্যেই, দেশের উপরেই আসতো। এই জন্যই তারা করে না, এই অল্ট্রুইস্টিক বিহেভিয়ার গুলো সেগুলো শিখেছে তারা। অমিত ভাই, আরেকটা প্রশ্ন আপনাকে করি, যে আমি কিন্তু বেশ কয়েকজন টেরোরিস্টের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। আপনি শুনেছেন কিনা এটা এটা আরেকবার বলি তাহলে, না শুনে থাকলে। আমাকে যারা আক্রমণ করেছিল তাদের একজনের সাথে কিন্তু আমি জেলখানায় 1.5 ঘন্টা আলাপ করেছি। এবং
যে জিনিসটা আমি বুঝেছি যে এই ধরনের টেরোরিস্টদের, ইসলামী টেরোরিস্টদের যে জিনিসটা করানো হয়, তাদেরকে প্রচুর পরিমাণে ভিডিও দেখানো হয়, কাশ্মীরের ভিডিও বা ধরেন উইঘুর মুসলিমদের হ্যাঁ ভিডিও। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওগুলো দেখানো, ওরা এগুলো ভিডিও দেখায়, তারপরে মানে এগুলোর পিছনে পিছনে মুক্তির পথ সন্ধান হ্যাঁ দেয়। হ্যাঁ, একটু শেষ করি। এবং তাদের ভিতরে এই ভিডিওগুলো দেখাতে দেখাতে, বিভৎস ভিডিওগুলো দেখাতে দেখাতে তাদের ভিতরে একটা মানে ক্রোধ তৈরি করা হয়, একটা ঘৃণা তৈরি করা হয়, অন্য মানুষের প্রতি ঘৃণা তৈরি করা হয়, বারবার বারবার ঘুরে ফিরে দেখানো হয়। আমি নিশ্চিত এই যে জাফরান উনি যেই আহ, উনি যিনি যুক্ত হয়েছেন, উনিও ঠিকই একই প্রসিডিউরে, সেম প্রসিডিউরে একজন জিহাদিতে পরিণত হয়েছেন। যে জিহাদি মানুষটা বারবার বারবার এইরকম ভিডিও দেখাচ্ছেন যে মুসলমানরা আমাদেরকে অত্যাচার করছে। আহ, না, এটা আমি সিরিয়া ইরাকের যুদ্ধ অনেক দেখি, আমার ভালোই লাগে দেখতে। আমি হ্যাঁ হ্যাঁ, আই আমি ফিল গুড নিশ্চিত যে আপনি, অ্যাকশন। আমি নিশ্চিত যে আপনি এই ভিডিওগুলো দেখেন, এবং আপনি হয়তো কোনো একটা ভিডিও গেম খেলেন, যে ভিডিও গেমে আপনি শত্রুদের একদম ইয়া, মানে মেরে কেটে একদম ইয়া করে হ্যাঁ ফেলেন, তা ঠিক, তা একদম ঠিক। রক্তারক্তি করে ফেলেন। আমি নিশ্চিত। এবং এই যে ঠিক ওই জিহাদিগুলা যেই মানে প্রসিডিউরে ব্রেইন ওয়াশ হয়, ঠিক একই প্রসিডিউরে আপনি ব্রেইন ওয়াশ হয়েছেন। এবং এটা খুবই মর্মান্তিক ব্যাপার যে আপনি আহ, আপনার সাথে আসলে ওই জিহাদিদের বেসিক কোনো পার্থক্য নাই। আপনারা দুজন একই মানুষ, কিন্তু হয়তো আপনারা দুইটা দিকে, আপনারা দুইজন হয়তো একজন আরেকজনকে পেলে মেরে ফেলবেন, কোপাকুপি করবেন, কিন্তু আপনাদের ভেতরে আমি বেসিক কোনো পার্থক্য দেখছি না আসলে। আপনাদের ব্রেইন ওয়াশটা একই প্রসিডিউরে হয়েছে, আপনাদের অন্তরাত্মাও এক, আপনাদের ভেতরটা পুরোপুরি এক, কিন্তু আপনারা দুইটা ভিন্ন মতদর্শের মানুষ। আচ্ছা আসিফ ভাই, একটা জিনিস দেখাই, এই স্যাফরনের যে কথাটা বললেন তার জন্যই দেখাচ্ছি ব্যাপারটা। এইটা দেখছেন, এইটা হচ্ছে একটা ইনটিউটিভ, তা জানি না দেখা যাচ্ছে কিনা ঠিক করে। তা এটা হচ্ছে ইনটিউটিভ, যারা যদি কেউ ইনটিউটিভের নাম যদি না জেনে থাকেন, এক সেকেন্ড, কি হলো বুঝলাম না, দেখি আমি এটাকে, জানি না স্ক্রিনটা দেখাচ্ছে না কেন। দাঁড়ান আমি একবার চেষ্টা করি, এখনই তো দেখাচ্ছিল। আহ হ্যাঁ, এইটা হচ্ছে রোবোটিক সার্জারির একটা ইয়ে, ইনটিউটিভ, এইটার নাম হচ্ছে, এই যে সার্জারিটা, এই সার্জারিটার দেখি, স্ক্রিনটা দেখাই যাচ্ছে না। তা কেউ যদি সার্চ করতে চান তারা সার্চ করতে পারেন, ইনটিউটিভ বলে একটা রোবোটিক একটা কোম্পানি আছে। এই কোম্পানিটার যে এর একটা একটা রোবট রোবট আছে, এই রোবটটার নাম হচ্ছে ডাভিনচি। তো এই ডাভিনচি খুব একটা একটা দারুণ একটা রোবট। তা এই রোবট রীতিমতো, আমি জানি না কেন স্ক্রিনটা শেয়ার করতে পারছি না, এটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসছে কন্টিনিউয়াসলি। দেখছি একবার যদি এটা ক্লোজ করে, ব্রাউজারটা ক্লোজ করে আরেকবার দেখাতে পারি। তা যদি কেউ দেখতে চান এই ইনটিউটিভটা দেখতে পারেন। তো এই ইনটিউটিভ একটা অসাধারণ একটা একটা কি বলবো, মানে একটা আহ, ভীষণ প্রিসাইজলি একটা সার্জারি করতে পারে। তা ইনটিউটিভের ডাভিনচি মানে এর কাছে তো এটা একটা অসাধারণ একটা ইয়ে। আচ্ছা ভাই, আমি যদি দেখাতে পারি দেখছি, আপনি বলুন প্লিজ। অমিত ভাই, আমার মনে হয় যে যে একজন একটা মাঝে মাঝে আমাদের এখানে জিহাদি মুমিনরা আসে না, তাদের একজনের সাথে ওনাকে বসায় দিলে আমরা একটু মানে ওনারা তর্ক বিতর্ক করতো, আমরা একটু বসে মজা দেখতাম, তাহলে তারা বিনোদন তর্কে নিতে। পারবে না, তারা কিছুই পারবে না, তারা কাপুরুষ ভীতু। আপনি 2013 সালে ভিডিও দেখেছিলেন পুলিশ যে পিটিয়েছিল, কোনো অ্যাচিভমেন্ট নেই। আপনি কাশ্মীরের ভিডিও গুলো দেখবেন, কিচ্ছু পারে না ইন্ডিয়ান আর্মির সাথে। এরা হচ্ছে ওই যে চারজন পাঁচজন মিলে আপনার এটা মতো ভেবে, নিরীহ মানুষকে আক্রমণ করবে। এটা ভেবে আপনি খুবই গর্ববোধ করেন যে কাশ্মীরে ঢুকে কাশ্মীরে বাচ্চাদের না মাথায় না, বন্দুক। বাচ্চাদের মানা হয় না, এটা ভুল কথা, বাচ্চাদের মানাই অবশ্যই হয়। বাচ্চাদের মারা হয়, অবশ্যই ভুল বাচ্চাদের করে মারা হয়, কিছুদিন আগে বলেন একটা ভাই। হয়েছিল, এটা ঠিক। অবশ্যই বাচ্চাদের মারা সিভিলিয়ান হয়, মারা হয় না, অসংখ্য, ইন্ডিয়ান আর্মি। একটা না অসংখ্য বাচ্চা মারা হয়েছে। কাশ্মীরে ঢুকে অসংখ্য মুসলমান বাচ্চাদের উপর হ্যাঁ, অত্যাচার করা সিভিলিয়ান হয়েছে। কিলিং হয়েছে, আগে হয়েছে প্যালেস্টাইনে কিন্তু। বাচ্চাদের স্কুলে বোমা মারা হয়েছে, কার্পেট বম্বিং করেছে ইসরায়েল। তারপরে হচ্ছে ওটা গিয়ে ভুল করে হয়েছিল, হ্যাঁ, টার্গেট মিস খালি করে। ভুল করে হয়ে যায় না, ভুল করে হয়ে যায়। ভাই এগুলা মানে বাজে কথা দেখুন, বলেন কেন ভাই, এগুলা বাজে কথা বলেন কেন? আপনি এগুলা জিহাদিদের দেখুন এগুলা আর ইসরায়েলকে দেখুন, না দে আর না গ্রেটার ইভল। না না কিরকম না, আইএস এর জিনিস দে দেখে, হায় হায় রে। দে আপনি কিভাবে বলছেন দে আর গ্রেটার ইভিল? আপনি কিভাবে বলছেন, কি আসিফ কোন ভাই, আপনি স্ট্যান্ডার্ড কথা দাঁড়িয়ে বলতে বলছেন? থাকুন প্লিজ। দ্য হ্যাঁ ওয়ার্ল্ড ইজ অ্যান ইভল প্লেস, দ্য হ্যাঁ, ওয়ার্ল্ড ইজ নট এ বেড অফ রোজেস। অমিত ভাই দেখেন আপনি। না আমি জানি না আসিফ মানে ভাই, এই স্ক্রিনটা দেখাতে গেলেই এই আমি জানি না এটা ডাভিনচির এই। এটা বোধহয় ইয়া করা আছে, এটা বোধহয় ওদের মানে ওয়েবসাইটে ইয়া করা আছে এটা। আপনি বোধহয় দেখাতে ওরা ইয়া করে রাখবে। হ্যাঁ, কিছু একটা ব্লক করছে বুঝলেন। তারপরে যখনই ওটা শেয়ার করতে যাচ্ছি তখনই ওটা আর কিছু দেখা যাচ্ছে না আর কি ওইটা থেকে। তা আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে ডাভিঞ্চি যে এইখানে এই ডাভিঞ্চি যে এই যে রোবোটিক সার্জারিটা, এর মতো একটা এত প্রিসাইজ একটা রোবট এখনো পর্যন্ত পৃথিবীতে আসেনি, এবং সেটা কোনো যুদ্ধের ফলাফল নয়, সেটা একটা মানুষের জন্যই তারা তৈরি করছে। এবং তারা চেষ্টা করছে যে যত কম তার দাম রাখা যায়, এবং তারা নিজেরা শতপ্রণোদিত হয়ে মানুষকে, সার্জনদেরকে তারা ট্রেনিং দিচ্ছে এই ইয়েতে কিভাবে কাজ করা যাবে, এবং রিমোট লোকেশনেও এগুলো কাজ
কাজ করতে পারবেন এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম মানে রীতিমতো সূক্ষ্ম সূক্ষ্ম ভেসেলস ভাস্কুলার সার্জারিজ, নার্ভ সার্জারিজ, সেগুলো নিউরাল সার্জারি সেগুলো করা যাবে এই ইয়েটা দিয়ে। অসাধারণ একটা ইয়ে, এবং সেটা কোনো রকম ইয়ের উপরে ডিপেন্ড করছে না। আচ্ছা আচ্ছা। আহ তো যে আসিফ মহিউদ্দিন ভাই, আচ্ছা আর কোনো কথা বলতে চান আপনারা? আর আজকে তাহলে আর কিছু বলার ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কথা বলার ছিল। আচ্ছা, অমিত ভাই, আমার আমার মনে হয় যে পেছনে মুশফিক মিনার ভাই আছেন, ওনাকে রেখে একটু মুশফিক মিনার ভাইকে তাহলে একটু যুক্ত করেন। হ্যাঁ শিওর। আহ, হ্যাঁ আমি তাহলে আমি কিন্তু, না না, পরে। আপনি একটু থাকেন, জাফরান এক সেকেন্ড একটু থাকেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে মুশফিক থাকি। মিনার ভাইকে একটু যুক্ত করেন। হ্যাঁ, মুশফিক মিনার ভাই, আপনি কি মুশফিক মিনার তিনি কি ভাই? আসলে আসলে মুশফিক মিনার ভাই? দেখি কট করে শব্দ হবে কিনা। ও এটা মনে মুশফিক হচ্ছে মিনার ফেক। ভাই, মুশফিক ফেক মিনার ভাই, মুশফিক আপনি মিনার কি ভাই। একটু আনমিউট করে কথা বলতে পারেন? না, এটা এখন পর্ন ছেড়ে দিবে। সেটাই মনে হচ্ছে। দেখি, আমি এখন রেডি হয়ে আছি রিমুভ করার জন্য, টকাশ করে মাছটা যেমনি। মাছটা এখানে রাখেন। হ্যাঁ মনে হচ্ছে ছাড়তেই যাচ্ছিল। ও মুশফিক মুশফিক মিনার ভাই। মুশফিক মিনার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু হ্যালো বলেন তো। আর কিছু বলেন না, হ্যালো বলেন শুধু। এই যে, না থাক, আর আর করতে হবে না, আর করতে হবে না। ও, আজকে আমি রেডি হয়েছিলাম, ঢুকলেই আমি ওনাকে বের করে দেবো, যেমনি ঠক করে শব্দ হবে, ইয়ে মাউস ক্লিকের শব্দ হয়, আমি রেডি হয়েছিলাম। না, যাই আমি হোক, আজকে ভাবলাম যে আপনি বলুন। মুশফিক মিনার ভাই যদি হয়ে থাকতো, তাহলে আমি ওনার সাথে এই যে জাফরান উনি যিনি যুক্ত হয়েছেন, ওনার সাথে একটু কথা বললে আমরা একটু শুনতাম ওনারা কি কথা বলেন, আমি একটু তাহলে একদিন শোনার ইচ্ছা ছিল। মুশফিক মিনার ভাইকে একদিন আনি, আর একদিন এই স্যাফরনকেও একদিন আমরা ইনভাইট করে আনি, দুজনে মিলে বেশ একটা ডুয়েল হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা একটু দেখতাম তাহলে কি ঘটে হ্যাঁ, এদের আমরা সাথে। সেদিনকে লাইভের ডুয়েল, তাদের টিকিট সাথে রাখবো। ডুয়েল করে কি লাভ? তারা এমনিতেই পরাজিত, তাদের একটাই শক্তি, সেটা হচ্ছে জনসংখ্যা উৎপাদন, সমানের সন্তান উৎপাদন, ওই আফ্রিকাতে তাও আবার। আপনাদের তো একটাই শক্তি, বন্দুকের শক্তি, ওরা তাহলে ওদেরটা আমরা খারাপ প্রযুক্তি, কিছু। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সৃষ্টি নিয়ে মানব সভ্যতার উন্নয়ন তো আমরাই করেছি। কলোনাইজেশন যদি নাই হতো, তাহলে কি মানব সভ্যতার উন্নয়ন হতো বলে আপনি মনে করেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোটি কোটি আদিবাসীদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলো জাস্টিফাইড? তাদের হত্যা করা উচিত হয়নি, তাদের উচিত ছিল একটা নির্দিষ্ট স্যাংচুয়ারি তাদের দেওয়া। এবং আপনি তারা যাতে আপনি ওই স্যাংচুয়ারি, স্লেভারিকেও একই সাথে জাস্টিফাই করে ফেললেন কিন্তু। ওই আফ্রিকানস আর স্যাভেজেস, দে ওয়াও। ইনস্লেভ দেয়ার ওন পিপল। দেখুন, তারা কিন্তু তাদের নিজের মানুষদেরকে ইনস্লেভ করেছিল। আমেরিকা কিন্তু যে ওয়াও ইনস্লেভ ভাই, করছে। আপনি তো একটা মানে, দেখুন, আপনাকে মিউজিয়ামে রাখা উচিত ভাই। পৃথিবী খুব খারাপ, না এখানে মানে মানে বেঁচে থাকতে মানুষ হলে। মানুষ যেন পয়সা দিয়ে আপনাকে দেখে, এটা একটা মানে ইয়া করা উচিত আপনাকে, আসলে মিউজিয়ামে থাকার উপযুক্ত আপনি। আসিফ ভাই, নেক্সট দিন তাহলে একদিন মিনার ভাই বা এনাদের মধ্যে কাউকে একদিন আমরা ইনভাইট করবো, আর স্যাফরন ভাইকে ইনভাইট করবো, ভাই স্যাফরনকে ওইদিন তো ইনভাইট করবো। ধরেন এখানে বোমা বমি টিকিট হবে রাখবো তো, এখানে সেদিনকে, আমরা কোপাকুপি টিকিট হবে। রাখবো সেদিনকে, আমরা টিকিট রাখবো লাইভ দেখার জন্য, আমরা টিকিট রাখবো সেদিনকে। অমিত ভাই, আমি যে কয়টা কথা ওনার সম্পর্কে বলেছি, সাভারকার, হ্যাঁ, তারপরে হ্যাঁ হচ্ছে গিয়ে আপনার যে উগ্র হিন্দুত্ববাদী, তারপরে হচ্ছে গিয়ে উনি গেম খেলেন, তারপরে হুম। হচ্ছে গিয়ে প্রত্যেকটা কথা মিলেছে না দেখেন। অবশ্যই অবশ্যই, আমি অবাক হলাম কিন্তু, সত্যি সত্যি আছে ভাই, হ্যাঁ, আমি কিন্তু সবই অবাক মিল হচ্ছি। আছে। এবং কিভাবে আমি বুঝলেন? আরো অনেক কথা বলতে পারি, এখন আমি বলছি না আপনার মানে যৌন জীবন নিয়ে আমি কিছু কথা বলতে পারি, না, কিন্তু আমি আমি কোনো ফিমেল কম্পানিয়নের সাথে কিছু করি না। আমি খুব মানে ইন্ট্রোভার্ট টাইপের, আমি বেশি বাইরে বেশি বেরো হই না। আমি আমি বলতে পারি কিছু, সেগুলো মিলে যাবে, আমি নিশ্চিত মিলে যাবে। হ্যাঁ বলুন, দেখি শুনি, কোনো অসুবিধা নেই। না, আমি খুব এখন ফ্রি। এখন এখন সেটা বলছি না, আপনি আরেকদিন আসেন, আরেকদিন আপনার সাথে কথা বলবো। না না, আজকে বলতে আমিও, পারেন, আমি মানে ব্যস্ত থাকতে পারি আরেকদিন। না না, আমি আজকে এমনিতে অনেক টায়ার্ড, আমি আসলে একটুখানি অমিত ভাইয়ের লাইভে একটুখানি ঢুকলাম, এই যে এই কথাটাই, শুধু এই কথাটাই নিয়ে কথা বলার জন্য, যে যৌক্তিক একেশ্বরবাদ নিয়ে কথা বলার জন্য। আপনি আরেকদিন আসেন, আরেকদিন কথা বলবো না। ওকে, আই উইল ট্রাই টু কাম। ঠিক আছে। হ্যাঁ, অমিত ভাইয়ের সাথে কথা ছিল কিছু, আর একটু হ্যাঁ। যদি সময় থাকে। আচ্ছা তাহলে আচ্ছা ভাই, আজকে আমি তাহলে বিদায় নিই ভাই। বিদায় নিচ্ছেন? আচ্ছা ঠিক আছে হ্যাঁ, আসিফ ভাই, সাবধানে থাকবেন ওকে, তাহলে। হ্যাঁ গুড নাইট। ঠিক আছে, আমিও লাইভটা শেষ করি। জাফরান ভাই, আপনি আরেকটু পড়ালেখা করেন এবং আরেকটু মানবিক ভাবে চিন্তা করার চেষ্টা ওকে। করেন। আমি আমি মনে করি যে আপনি হয়তো পড়ালেখা করেছেন, কিন্তু আপনার ভেতরে ওই যে জিহাদি ইয়াটা চলে এসছে, মানে একই জিনিস চলে এসছে। সেই জিনিসটা থেকে নিজেকে বের করার চেষ্টা করেন, একটা মানবিক মানুষ হয়ে ওঠার চেষ্টা করেন, এবং মানববাদ কাকে বলে, হিউম্যানিজম কাকে বলে, এই জিনিসগুলো একটু পড়ালেখা করেন। আমার মনে হয় যে আপনার পক্ষে সম্ভব। দেখুন, আপনার, ওরা কিন্তু মানবতাবাদীদের দেখে ভাই ভয় ওরা পায় না, কি করে, ওরা কি মানবতাবাদীদের করে আক্রমণ ভাই, করে। ওরা কি করে ভাই, ওরা কি করে? আমি তো ওদেরকে বলছি না তো ভাই, আমি আপনাকে বলছি তো। তাহলে কি বসে ওদেরকে তো বসে আমি মার বলছি খাবো না তো। ওদের হাতে? না না, আপনি কে, আপনি কি সেটা আপনি ঠিক করবেন। ওরা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে, ওরা যেন ঠিক করে না দেয় যে আপনি কে, সেটা মনে রাখবেন, যে আপনি কে সেটা যেন ওরা নিয়ন্ত্রণ করতে না পারে। ওরা যেন ঠিক করে না দিতে পারে যে আপনি কি হবেন, আপনি কি করছেন। আপনার কাজটাকে যদি ওরা নিয়ন্ত্রণ করে, তাহলে তো আপনি তো ওদের ওদের মানে দ্বারা নিয়ন্ত্রিত হলেন।
আপনি ঠিক করবেন আপনি কি করবেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না অমিত ভাই, আমি তাহলে আজকে যাই, তাহলে গুড নাইট তাহলে। ঠিক আছে আসিফ ভাই, আমিও শেষ করে দিই, কারণ আমার একটুখানি ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, মানে নাক টাক পুরো বন্ধ হয়ে গেছে। আমি আজকে শেষ করে দিচ্ছি তাহলে আসিফ ভাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা। গুড নাইট, গুড ঠিক নাইট আছে, তাহলে। গুড নাইট আসিফ ভাই, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে সাফরান, আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা সাবধানে হ্যাঁ। থাকবেন, ভালো থাকবেন। আর যেটুকু শুনলেন, যেটুকু আলাপ আলোচনা হলো আপনার সাথে, তা আপনিও সে নিয়ে একটুখানি পড়াশোনা করুন, একটুখানি আচ্ছা ভাবুন, ঠিক আছে? আপনার সাথে আরেকদিন কথা হবে তাহলে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে থাকবেন তাহলে, হ্যাঁ? আজকের মতো বিদায় নিলাম। আচ্ছা, আজ